ওকে, স্বাগতম। আমরা ক্লাস শুরু করছি। আজকে আমাদের ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ব্যাচ 326 এর আজকে ডে 3 এবং আমাদের আজকের টপিকস হচ্ছে সিএসএস। যেহেতু আজকে আপনাদের সিএসএস এর প্রথম ক্লাস, আমরা সিএসএস এর একটু ইন্ট্রোডাকশন গুলো দেখবো। সিএসএস সম্পর্কে আমরা জানবো, কিভাবে আমরা সিএসএস ব্যবহার করব, এসব বিষয়ে আমরা জানবো। চলেন তাইলে আমরা সবাই আমরা স্ক্রিনে চলে যাই, আমাদের কোড স্ক্রিনে। তো আমি আজকে এডিটর হিসেবে সাবলাইম টেক্সট এডিটর ব্যবহার করব আপনাদের জন্য। কেন ভাই? আমরা কি ভিএস কোড আগে তো আমরা ওই যে ভিজুয়াল স্টুডিও এটা ব্যবহার করলাম। ভিএস কোড দেখছেন? হ্যাঁ, তাহলে কি ভিএস কোড রান করব? এখন ভালো হবে কোনটাতে? মানে এই যে আমরা এই কয়েকদিন যাবত প্রথম দিন থেকে তো এইটাতেই করলাম মনে হয় ভিএস কোডে। ওকে, তাইলে আমি ভিএস কোডটা রান করতেছি, আমার কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমি করতেছি। আমার আসলে খেয়াল নাই কাদের কোন ক্লাসকে যে আমি ভিএস কোড দিয়ে করাচ্ছি। কোন ক্লাস কেউ প্রবলেম করতে, মানে প্রবলেম হচ্ছে কারো যে সিএসএস নিয়ে যে ভিএস কোড রান করতে পারতেছে না, বুঝতে পারতেছি না। মানে এখন মিক্সড হয়ে গেছে পুরা, এই আর কি। ব্যাচ 326 সিলেক্ট ওপেন করলাম। ওকে, আমার এই দেখানো আচ্ছা, আমার স্ক্রিনে একদম ফুল রেজুলেশনে আজকে রেকর্ডিংটা হচ্ছে আর কি। ব্যাচ 326 ডে 1। ওকে, ঠিক আছে। আমি প্রথমে একটা HTML এর একটা স্ট্রাকচার নিয়ে নিচ্ছি। স্ট্রাকচার, ঠিক আছে। আজকে আমাদের সিএসএস এর ক্লাস, সিএসএস ইন্ট্রোডাকশন তারপরে H1 দিয়ে কন্ট্রোল ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে জানি যে সিএসএস মূলত কি। আচ্ছা, কেউ কি বলতে পারবেন আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন যে সিএসএস জিনিসটা কি? যারা পূর্ব থেকেই যে ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টের সাথে জড়িত আছেন তারা। হ্যাঁ, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, সিএসএস টা তো মূলত ডিজাইনের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, সিএসএস, ওয়েবসাইটে যে আউটলুকটা দেই আমরা। হ্যাঁ, সিএসএস টা হচ্ছে আমার যে এই যে আমি একটা স্ট্রাকচার, যেমন ধরেন যে এই যে আমি এখানে একটা H1 ট্যাগ নিয়ে লিখলাম, এটাকে বিভিন্ন রকমের স্টাইলিং করার জন্যই মূলত আমরা সিএসএস টা ব্যবহার করব। সো সিএসএস এর ফুল মিনিং যেটা, এই যে সিএসএস দেখতে পাচ্ছেন, এই সিএসএস এর মূল অর্থ হচ্ছে, পুরো ওয়ার্ডটা হলো ক্যাসকেডিং স্টাইল শীট। ক্যাসকেডিং স্টাইল শীট। তো এই ক্যাসকেডিং স্টাইল শীট আমরা বলবো এটাকে স্টাইল শীট, ঠিক আছে। সিএসএস বলে আমরা ডাকি, সংক্ষেপে সিএসএস বলি। তো এই ক্যাসকেডিং স্টাইল শীটটা আমরা আমাদের ওয়েব ডিজাইন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমরা যখন আমাদের ওয়েব স্ট্রাকচারটা রেডি করব, সেই স্ট্রাকচারটাকে সুন্দরভাবে ডিজাইন করার জন্য, একটা সুন্দর একটা লেআউট দেওয়ার জন্য ওইটাকে আমরা সিএসএস ব্যবহার করব। সিএসএস 3 প্রকারের হয়ে থাকে। 3 ধরনের আমরা সিএসএস ব্যবহার করতে পারি, 3 ভাবে। আমি একটু আপনাদের জন্য এগুলো একটু লিখি। আমি একটা ইউএল ট্যাগ নিচ্ছি। ইউএল ট্যাগের মধ্যে একটা আনঅর্ডার্ড লিস্ট নিলাম। আনঅর্ডার্ড লিস্ট নিয়ে তা আমি সেখানে একটা এলআই ট্যাগ নিলাম। এলআই ট্যাগ নিয়ে লিখলাম প্রথমে যে প্রথম কোনটা, সেটা হচ্ছে যে ইনলাইন সিএসএস। ঠিক আছে। তারপরে আরেকটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আরেকটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আমরা 3 ধরনের সিএসএস ব্যবহার করতে পারি আমাদের ক্ষেত্রে।
এটা তিন ধরনের আমরা সিএসএস দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে কি কি আছে? ইনলাইন সিএসএস আছে, এক্সটার্নাল সিএসএস, ইন্টারনাল সিএসএস আছে এবং এক্সটার্নাল সিএসএস আছে। তো আমাদের প্রথমে আমরা দেখব যে ইনলাইন সিএসএসটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি বা এটা কি ধরনের হয় সেটা আমরা আগে একটু দেখি। ধরেন আমি, দেখেন একটু খেয়াল করবেন স্ক্রিনের ভিতরে, আমি যে h1 ট্যাগটা নিলাম, আমার এই h1 ট্যাগটাকে আমি চাই আমার h1 ট্যাগের ফন্ট যেটা আছে সেটা কালারটা চেঞ্জ হবে। তো ইনলাইন সিএসএস লেখার ক্ষেত্রে আমাদের ট্যাগ, প্রথম যে ট্যাগটা আছে ওপেনিং ট্যাগ, তার ভিতরেই আমাদেরকে একটা স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে। স্টাইল অ্যাট্রিবিউট এর ভিতরেই আমরা আমাদের সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালুগুলো নিব। তো আমরা যে কোনো একটা টেক্সটকে যদি কালার দিতে চাই তাহলে ওই টেক্সটের জন্য আমাদের সিএসএস এর প্রপার্টি হচ্ছে কালার। কালার নামে একটা প্রপার্টি আছে, তারপরে এই কালার প্রপার্টি লিখবো, তারপরে একটা কোলন দিব, কোলন দেওয়ার পরে আমরা সেই নামটা লিখবো। যেমন আমি এখানে দিলাম যে ক্রিমসন কালার, তো ক্রিমসন কালার দিলাম। তো কালার যখন দিয়ে দিছি, দেখেন যে খেয়াল করতে পারছেন নিশ্চয়ই যে বাম পাশে আমার যে h1 ট্যাগটা ছিল ওই ট্যাগটা আগে ছিল কালো রঙের, এখন দেখেন যে এটা ক্রিমসন কালার হয়ে গেছে, ঠিক আছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, এই হলো আমার ইনলাইন সিএসএস। আচ্ছা, যদি এখন তো আমি এখানে লিখলাম যে শুধুমাত্র সিএসএস এর একটা প্রপার্টি লিখলাম আর একটাই ভ্যালু লিখলাম। এই ক্ষেত্রে যদি ধরেন যে আমি এখন বলি যে না আমার ফন্টের সাইজ বাড়বে, ঠিক আছে, যদি এরকম পাশাপাশি আরেকটা যদি আমার সিএসএস এর প্রপার্টি ইউজ করতে হয় তাহলে আমি একটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে আবার সেই সিএসএস এর একটা প্রপার্টি নিব। প্রপার্টিটার নাম হচ্ছে, যেহেতু ফন্ট সাইজ চেঞ্জ করব তাহলে আমাকে লিখতে হবে ফন্ট সাইজ, সাইজ দিয়ে আবার ইকুয়েশন দিয়ে আবার দুইটা ফন্ট সাইজ দিয়ে আবার কি করব, এর ভেতরে আবার ফন্ট সাইজ ধরেন যে 30 পিক্সেল এভাবে দিব। সরি, আমি একটু ভুল করেছি আসলে এটার। ভাইয়া কোড এডিটরের ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হলে একটু ভালো দেখা যায় ব্ল্যাকের থেকে। ওকে, আচ্ছা, এখানে এখানে ফন্ট সাইজটা ইয়ে করতেছে না, তা আমি একটা কাজ করি, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করি। ফন্ট ফ্যামিলি ধরেন কার্সিভ দিলাম, যদি কার্সিভ দিই তাহলে কাজ করবে না। এখন আমি অন্য একটা ফন্ট একটু দেখি তো এটা হয় কিনা। ফন্ট, হ্যাঁ, ফন্টটা চেঞ্জ হয়েছে। আমি ফন্ট এতগুলো না দিয়ে শুধুমাত্র এরিয়ালটা রাখলাম। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা স্টাইল ইনলাইন সিএসএস এর ভিতরে একের অধিক কোনো সিএসএস প্রপার্টি লিখবো তখন আমাদেরকে বিষয়টা লিখতে হবে এরকম। প্রথমে স্টাইল অ্যাট্রিবিউট নেবেন ওপেনিং ট্যাগের মধ্যে, তারপরে দুটো ডাবল কোটেশন থাকবে, এর ভেতরে আমাদের সিএসএস প্রপার্টি এবং ভ্যালু। একটা সিএসএস প্রপার্টির ভ্যালু দেওয়া শেষ হলে কোলন দিবেন, তারপরে আরেকটা সিএসএস প্রপার্টি নেবেন এবং তার ভ্যালু দিবেন, এবং একটা লাস্টে কি দিবেন, সেমিকোলন দিবেন। এইভাবেই আমরা এই ইয়াটা করব, ঠিক আছে। এই সিএসএস এর প্রপার্টি গুলা ইনলাইনে লিখবো। যদিও ইনলাইন সিএসএস লেখার বিষয়টা আসলে গুড প্র্যাকটিস না, এবং মানে নট অ্যান আইডিয়াল আইডিয়া। এটার জন্য আমরা মূলত অন্য কোনো কিছু করতে পারি। এই অন্য কোনো কিছু ওয়ে বের করার জন্য মূলত যে আমাদের একটা প্রজেক্টের মধ্যে অনেক হাজার হাজার লাইন সিএসএস কোড থাকবে, এই জন্যই আমরা কি করব যে হয়তো ইন্টারনাল সিএসএস নিব, নতুবা ধরেন যে এই যে এক্সটার্নাল সিএসএস আমরা ইউজ করব।
আমি একটা কমেন্ট আউট দিচ্ছি, কমেন্ট আউট করে আপনাদের জন্য বিষয়টা দিচ্ছি যে এক্সাম্পল অফ ইনলাইন সিএসএস, এটা হচ্ছে এক্সাম্পল সিএসএস। আমি আরেকটা h2 ট্যাগ নিচ্ছি, ট্যাগ নিয়ে বললাম যে এক্সাম্পল অফ ইন্টারনাল সিএসএস। আচ্ছা, ইনলাইন সিএসএস টা বুঝছেন সবাই? হ্যালো, জি ভাইয়া বুঝছি। আর কারো কোনো কোশ্চেন ইনলাইন সিএসএস নিয়ে? ইনলাইন সিএসএস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, আপাতত আপাতত তো দেখতেছি না, অন্য কারো আছে কিনা। আচ্ছা আপনাদের সি আর আসাদুল কোথায় আজকে? তো বলতে পারবো না ভাই। হ্যালো, শুনতেছেন বাকিরা? জি ভাই। আচ্ছা আচ্ছা, এটা একটু তুলে নেন, ঠিক আছে? এটা একটু তুলে নেন স্ক্রিনের থেকে, এটা একটু তুলে নেন। ওয়ালাইকুম সালাম, আসাদ নাকি? আচ্ছা, কি ক্লাসে আসেন? ক্লাসে নাই, কারেন্ট নাই? ক্লাস হবে না তো বলি নাই, কখন বললো? আমি তো আছি, হোয়াটসঅ্যাপে আছি। হ্যাঁ আসেন আসেন, ক্লাস হচ্ছে, আসেন। ওই যে হোয়াটসঅ্যাপে একটা লিংক দেওয়া আছে, ওইখানে ক্লিক করলে অটোমেটিক্যালি ব্রাউজার থেকে গুগল মিটে ঢুকে যাবে, ভাইয়া ঠিক আছে? মাউস একটু অফ করে তারপরে কিবোর্ড ইউজ করেন, শব্দ আসে পর্যাপ্ত। তুলছেন সবাই? ভাইয়া IAM রিদওয়ান। হ্যাঁ বলেন। ধন্যবাদ ভাইয়া। হ্যালো হ্যালো, জি ভাই। তাহলে আমরা নেক্সট প্রসেসে যাচ্ছি, ঠিক আছে? জি ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন।
হ্যাঁ, এই যে আমরা ইনলাইন সিএসএস গুলো ইউজ করতেছি, হ্যাঁ, এটা আমাদের কোথায় কোথায় ইউজ করতে পারবো? যেমন এখানে আমরা H1 ট্যাগের ভিতর ইউজ করছি, এটা কি আমরা ক্যাপশন ট্যাগের ভিতর বা ইউএল বা এলআই এগুলা ট্যাগের ভিতরে ইউজ করতে পারবো? এইচটিএমএল এর যে কোনো ট্যাগের ভিতরে আপনি ইউএল এই যে ইনলাইন সিএসএস টা আপনি ইউজ করতে পারবেন। যেখানে যেখানে আপনার সিএসএস দরকার আপনি সেখানে ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই সব মানে জায়গায়। আমি হচ্ছে ক্যাপশন ট্যাগের ভিতরে এটা ইউজ করলাম, হলো না কাজ। ক্যাপশন ট্যাগে ইউজ করছেন, হয় নাই, তাই তো? দেখেন দিস ইজ ক্যাপশন। আমি সিএসএস, আমি এখন স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করব। কালার রেড আসে নাই না? আসে নাই, আচ্ছা। ক্যাপশন ট্যাগটা না আসার একটা ব্যাপার আছে, এক মিনিট। সো ক্যাপশন ট্যাগটা একটা স্ট্রিং এইচটিএমএল এর, এই জন্যই সরি, এখানে কারণ আছে, আসে নাই। ক্যাপশন ট্যাগটা খেয়াল করেন, ক্যাপশন ট্যাগটা আসলে কোনো ইয়া না, কোনো এইচটিএমএল এর ট্যাগ না। আপনারা কি দেখতেছেন? আমি তো এটা খেয়ালই করি নাই। স্ক্রিনটা দেখতেছেন? স্ক্রিন, হ্যাঁ দেখতেছি যে। আচ্ছা শুনেন, আপনি যেটা বলছেন হ্যাঁ ঠিক আছে, ক্যাপশনে হবে না, আমি তো এটা খেয়ালই করে নেই আসলে, ক্যাপশনে যেটা হয় না। দেখেন এটা এটা আনঅর্ডার লিস্ট হচ্ছে এলআই, এগুলোতেও এই কাজটা হচ্ছে না। আমি এগুলোতে একটু দিয়ে ট্রাই করছি, বাট হলো না, এই জন্য বললাম। আনঅর্ডার লিস্টে সিএসএস দিতে হলে আনঅর্ডার লিস্টে কেন দেওয়া যাবে না? আমরা মেনু কিভাবে তৈরি করি? আপনার এলআই তে ইউএল এ যখন আমরা মেনু দিই তখন তো আমরা সিএসএস ইউজ করি। আচ্ছা আমরা আসতেছি, ওটা নিয়ে আসতেছি, ওটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, এখন ইনলাইন সিএসএস এর ব্যাপারটা তো নিশ্চয়ই বুঝছি, যে এখন আমরা কিভাবে ইনলাইন সিএসএস টা ব্যবহার করব। তো আমরা এখন এই ইন্টারনাল সিএসএস টা কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়ে একটু আলোচনা করি। স্ক্রিনে দেখেন আমি একটা H2 ট্যাগ নিয়েছি, H2 ট্যাগ। এই H2 ট্যাগটাকে আমি চাইছি যে ইন্টারনাল সিএসএস ব্যবহার করে আমার ডিজাইন করব। তো আমি উপরে একটা কাজ করি, টাইটেল ট্যাগের নিচে এবং হেড ট্যাগ শেষ হওয়ার আগে আমি একটা ট্যাগ নিব যার নাম হচ্ছে স্টাইল, স্টাইল নামে একটা ট্যাগ নিব। এখন আমি যেহেতু H2 কে সিএসএস দিব, এই জন্য আমি প্রথমে H2 ট্যাগকে সিলেক্ট করব। H2 ট্যাগকে সিলেক্ট করার পরে আমরা বললাম কালার, এখন যে ডার্ক বলি, আচ্ছা ডার্ক বদলে না, এই কালারটাই দিলাম। খেয়াল করেন আসছে H2 ট্যাগের মধ্যে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এর ভিতরে কালারটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আমরা ইন্টারনাল সিএসএস ব্যবহার করব কোথায়? হেড ট্যাগের ভিতরে এবং টাইটেল ট্যাগের নিচে। হ্যালো, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন? বুঝতে পারলাম না ভাইয়া এটা। হ্যাঁ বুঝেন নাই, কি বুঝেন নাই একটু বলেন, কোন জিনিসটা বুঝেন নাই? তো এইমাত্র যেটা করলেন আচ্ছা এটা হলো ব্যবহার করব হলো হেড ট্যাগের নিচে, দাঁড়ান, হেড ট্যাগের এই যে দেখেন এই হলো আমার হেড ট্যাগ, ঠিক আছে? হেড ট্যাগ, হ্যাঁ হ্যাঁ হেড ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগের নিচে, অথবা আপনি টাইটেল ট্যাগের নিচে না দিয়ে টাইটেল ট্যাগের উপরে দিলেও কোনো সমস্যা নাই, দিতে পারবেন। যাই ইউজ করেন হেড ট্যাগের ভিতরে হইতে হবে এই জিনিসটা। ও আচ্ছা ইন্টারনাল সিএসএস আমরা লিখবো হেড ট্যাগের ভিতরে, বুঝতে পারছি, এবার বুঝতে পারছি ভাই। এটা হলো ইন্টারনাল সিএসএস ব্যবহার করার এক্সাম্পল। তো আমরা এখন এক্সটার্নাল সিএসএস এ চলে যাই। তো এটাও থাকুক, আমরা যদি এক্সটার্নাল সিএসএস ইউজ করতে চাই, মানে এক্সটার্নাল মানে কি, মানে বাইরে থেকে একটা আলাদা সিএসএস ফাইল আমরা তৈরি করব। তৈরি করার জন্য আমরা আমাদের ভিএস কোড থেকে আমাদের ডে 3 ফোল্ডারের মধ্যেই আমি একটা ফাইল ক্রিয়েট করছি যার নাম হচ্ছে style.html।
সিএসএস। আচ্ছা, এই স্টাইল ডট সিএসএস টাকে এখন আমাকে আমার ইন্ডেক্স ফাইল যেটা আছে তার সাথে লিংক আপ করতে হবে। লিংক আপ করার জন্য আমাদের একটা ট্যাগ আছে যার নাম হচ্ছে লিংক ট্যাগ। লিংক ট্যাগের ভিতরে রিলেশনশিপ নামে একটা ওয়ার্ড আছে, রিলেশন দিয়ে এখানে ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখবো স্টাইল শীট, স্টাইল শীট। এরপরে আমরা এইচ রেফ দিব, মানে হাইপারলিংক রেফারেন্স দিয়ে দিব। হাইপারলিংক রেফারেন্সের ভিতরে আমরা আমাদের সেই ফাইলের নামটা দিব, যেটা আমাদের ক্ষেত্রে স্টাইল ডট সিএসএস। তারপরে আমরা লিংক ট্যাগটা ক্লোজ করে দিব। ঠিক আছে, এখন আমাদের স্টাইল ডট সিএসএস ফাইলটা লিংক আপ হয়ে গেল। তো চলেন এখন আমরা দেখি যে আমাদের স্টাইল সিএসএস এর সাথে ইন্ডেক্স ফাইলের সাথে লিংক আপ হয়েছে কিনা। আমি আমার এই ট্যাগটাকে কপি করে কমেন্ট আউট করে দিলাম। কমেন্ট আউট করে আমার স্টাইল ডট সিএসএস ফাইলে চলে যাই, ওখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে খেয়াল করে দেখেন আমার ডকুমেন্টের কোনো পরিবর্তন নাই, ঠিক একইভাবে H1, আচ্ছা H1টা ইনলাইনে থাকুক। এখন কি আপনারা বিষয়টা দেখতে পাচ্ছেন যে আমার স্টাইল ডট সিএসএস এক্সটার্নাল একটা ফাইল, সেইটা আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে লিংক আপ হয়ে গেছে, তাই তো? হয়েছে না? হ্যালো, জি ভাই। এই ব্যাপারটা বুঝছেন? এই যে মানে করলাম এটা এক্সটার্নাল সিএসএস, এটা বুঝছেন? আবার একটু দেখেন ভাই। আচ্ছা বলি, আমরা ধরেন একটা স্টাইল ডট সিএসএস নামে একটা আলাদা ফাইল নিছি, স্টাইল ডট সিএসএস। দেখেন এখন আমরা যদি এক্সটার্নাল ফাইল হিসেবে যদি সিএসএস ফাইল হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে হেড ট্যাগের ভিতরে লিংক ট্যাগ নামে একটা ট্যাগ আছে, যেটা দিয়ে আমরা কি করব, আমাদের স্টাইল ডট সিএসএস ফাইলটাকে লিংক আপ করব। লিংক আপ করব আমাদের স্টাইল ডট সিএসএস টাকে, এবং লিংক ট্যাগের ভিতরে একটা রিলেশনশিপ নামে রিলেশনশিপ, এটা রেল আর ই এল মানে রিলেশনশিপ অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার নাম হচ্ছে স্টাইল শীট। এবং তারপরে এইচ রেফ হাইপারলিংক রেফারেন্স, হাইপারলিংক রেফারেন্স হিসেবে আমাদের সিএসএস ফাইলের নামটা বসায় দেব উইথ এক্সটেনশন। আচ্ছা, আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। মজার ব্যাপার হলো আমরা মূলত এভাবেও আমরা আমাদের কাজগুলো করি না, আমাদের প্রজেক্টের ক্ষেত্রে আমরা কাজগুলো করি না। বাস্তব ক্ষেত্রে আমরা কাজ করি এইরকম। আমি আমার যত রকমের অ্যাসেট ফোল্ডার আছে, যেমন সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, তারপরে ইমেজ ফাইল যা আছে, সবগুলোকে আমি কি করি, আমি একটা অ্যাসেটস নামে একটা ফোল্ডারের ভিতরে রাখি। ফোল্ডার নিচ্ছি, অ্যাসেটস ফোল্ডারের ভিতরে আমি আরো একটা ফোল্ডার নিব যার নাম হলো সিএসএস। এখন আমি আমার স্টাইল ডট সিএসএস ফাইলটাকে সিএসএস ফোল্ডারের ভিতরে মুভ করে দিব, মুভ করে নিয়ে গেলাম। ঠিক আছে, অ্যাসেটস এর মধ্যে আমি আরো একটা ফোল্ডার নিচ্ছি যার নাম হবে ইমেজ, আইএমজি ইমেজ। এখন আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমার লিংক হচ্ছে রুট ফোল্ডারের মধ্যে, কিন্তু এখন আমি যদি রিলোড দিই আমার সিএসএস টা চলে গেছে। এর কারণ হচ্ছে আমার সিএসএস ফাইলটা রুট ফোল্ডারে নাই। এই যে দেখেন day3 নামে যে ফোল্ডারটা আছে, ওই ফোল্ডারের ভিতরে দুইটা মানে কি নাই, আমার স্টাইল ডট সিএসএস নামে কোনো ফাইল নাই। তো আমার এই ফাইলটা আছে হলো কোথায়, অ্যাসেটস এর ভিতরে। তাহলে আমাকে প্রথমে কোথায় যেতে হবে, অ্যাসেটস এ যেতে হবে, এরপরে আমাকে যেতে হবে সিএসএস ফাইলে, সিএসএস ফোল্ডারে। সিএসএস ফোল্ডারে গেলাম, এরপরে আমার স্টাইল ডট সিএসএস ফাইলটা আছে। এখন আমরা যদি লিংক আপ করে আবার যদি ব্রাউজারে যদি রিফ্রেশ করি, দেখবো যে হ্যাঁ আমার ওই যে আবার আগের মতো চলে আসছে। এতটুকু ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ। ওকে, ভেরি গুড। তাহলে এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা এখন আরো একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যার নাম হলো সিএসএস সিনট্যাক্স। সিএসএস সিনট্যাক্স। সিএসএস সিনট্যাক্স মানে হলো যে সিএসএস টা আমরা কিভাবে ব্যবহার করব বা এটা দেখতে কেমন, তার ইনস এন্ড আউটস আমরা এখন ডিসকাশন করব। আমি আমার সিএসএস ফাইলটাকে খুলে একটু জুম করে দিচ্ছি, বড় করে দিচ্ছি, বড় করে নিলাম। আপনারা খেয়াল করেন
এখানে দেখেন এখানে একটা লেখা আছে H2, কেননা আমি আমার স্টাইল দিছি কোথায়, এই H2 এটাতে, এই ব্লক এটাতে, এই ব্লক H2 দিতে আমি আমার কি করলাম সিএসএস অ্যাপ্লাই করব। এই জন্য প্রথমে আমি H2 ধরছি, এরপরে দেখেন খেয়াল করেন, এরপরে আমার কি ছিল, H2 ধরছি, এরপরে আমি দুটো কার্লি ব্রেস দিছি, এই দুইটার মাঝখানে আমি আমার ভ্যালু প্রপার্টি এবং ভ্যালুটা ব্যবহার করছি। প্রথমে আসি এই জিনিসটা কি, এই জিনিসটা আমি যেটা এখন সিলেক্ট করলাম এই জিনিসটা কি। হ্যাঁ দেখেন সিএসএস এ আমরা কমেন্ট ব্যবহার করব আমাদের কাজের সুবিধার্থে। কমেন্ট ব্যবহার করলে আমরা ইন ফিউচার যে কোনো প্রবলেমে পড়লে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই সেকশনটা এই কাজে ব্যবহার হয়েছে, সেই কারণে আমিও এখানে কমেন্ট ব্যবহার করতেছি। কি জন্য, আপনাদের বোঝার স্বার্থে। আমি সিএসএস এ কমেন্ট যদি ব্যবহার করতে চাই তাহলে আমাকে প্রথমে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, তারপরে দুটো স্টার দিতে হবে, তারপরে আবার ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। এইভাবে আমি কি করতে পারবো, আমার কমেন্ট লিখতে পারবো। কমেন্ট লিখবো, আমরা সিএসএস এ কমেন্ট লিখবো। তো সিএসএস কমেন্ট লেখার জন্য আমি বলছিলাম যে সিএসএস এসএস syntax and CSS selectors. CSS এর কয়েক রকমের সিলেক্টর আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে যে ইউনিভার্সাল সিলেক্টর, HTML ট্যাগ সিলেক্টর, তারপরে হচ্ছে আইডি সিলেক্টর অথবা ক্লাস সিলেক্টর, ঠিক আছে। CSS আরো আছে CSS PSEUDO সুডো, CSS সুডো, আর হচ্ছে যে CSS সুডো এলিমেন্ট SEUDO সুডো এলিমেন্টস। এই ধরনের আমরা এগুলা এই টাইপস গুলা আমরা ব্যবহার করতে পারবো। এগুলো হচ্ছে সিএসএস এর সিলেক্টরস। হ্যাঁ, এখানে সিলেক্টর বলতে কি বোঝাচ্ছে, এটা আসলে কাজ কি? সিএসএস সিলেক্টর মানে হচ্ছে আপনি যখন এই যে HTML এর যে এই ট্যাগটার উপর যে সিএসএস অ্যাপ্লাই করবেন সেইটা, ওইটাই হলো সিলেক্টর। আমি এখানে প্রথমে এক্সাম্পলে দেখেন H2 নামে একটা কি করছি, HTML এর ট্যাগ সিলেক্ট করছি, তার উপরে আমাদের সিএসএস টা আমরা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এইখানে এগুলো হচ্ছে এইখানে এই জায়গাটাতে যেটা ব্যবহার করবেন এটা হচ্ছে সেই সিলেক্টর, এটাকেই সিলেক্টর বলা হয়। সিএসএস এর ইউনিভার্সাল সিলেক্টরের এক্সাম্পল হচ্ছে একটা স্টার দিয়ে, এইভাবে একটা স্টার দিবেন, এরপরে আমরা আমাদের দুটো কার্লি ব্রেস দিব, আমাদের সিলেক্টর লিখবো, ঠিক আছে। যেমন আমরা ইউনিভার্সালি সিএসএস এর জন্য আমরা ফন্ট ফ্যামিলি সিলেক্ট করি। ফন্ট ফ্যামিলি বললাম যে কি হলো, এরিয়াল নামে একটা ফন্ট আমরা ইউজ করব, এটা হচ্ছে ইউনিভার্সাল ফন্ট, ঠিক আছে। আমরা বলে দিলাম যে কি আমার পুরো ডকুমেন্টের ভিতরে পুরো স্টাইলে বাই ডিফল্ট ফন্ট ফ্যামিলি হবে এরিয়াল, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে HTML সিলেক্টর। HTML সিলেক্টর কি? HTML সিলেক্টর হচ্ছে সেই জিনিস যেগুলো আমরা HTML ট্যাগে ব্যবহার করি, যেমন H12 H6, ঠিক আছে। তারপর ধরেন P ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, তারপর UL ট্যাগ, LI ট্যাগ ইটসেট্রা। মানে হচ্ছে HTML ট্যাগ বা HTML এলিমেন্টস। HTML ট্যাগ ব্যবহার করে আমরা আমাদের CSS অ্যাপ্লাই করতে পারবো। এক্সাম্পলটা একদম প্রথমেই শুরুতেই দেওয়া আছে। তারপরে হলো আমাদের যে আইডি সিলেক্টর জিনিসটা কি? আইডি সিলেক্টর হচ্ছে যে কি, মানে আমি যদি এই যে এখন এটা দেখতেছেন, এই যে H2 দিছি, এইটুকু কমেন্ট আউট করে দিলাম, কমেন্ট আউট করি। আমি বললাম একটা আইডি নিব, এখানে একটা ওপেনিং ট্যাগের ভিতরে একটা আইডি নিলাম,
বললাম যে এক্সাম্পল এক্সাম্পল নামে একটা আইডি নিলাম। এখন এই আইডি ধরে আমি সিএসএস এর মধ্যে আমি স্টাইল দিতে পারবো। আমাকে আইডি ধরে যদি স্টাইল দিতে হয় তাহলে প্রথমে আমাকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে আমি কি করব, আইডি ক্ষেত্রে প্রথমে শিফট দিয়ে 3 দিয়ে একটা হ্যাশ দিব, তারপরে আইডি নেম দেব, এরপরে দুটা কার্লি ব্রেস দেব, এর ভিতরে আমি কি করব, আমার সিএসএস এর প্রপার্টিটা অ্যাপ্লাই করব। টেক্সট অ্যালাইন, আমার ক্ষেত্রে আমি বললাম যে কি সেন্টার, সেন্টার দিয়ে দিলাম। আমরা একটু আউটপুটটা দেখে আসি আমাদের আউটপুট স্ক্রিন থেকে কেমন আসছে। সরি, বেশি জুম আউট হয়ে গেছে। এইটাই ঠিক আছে। কালার তো চেঞ্জ হয়ে গেল মনে হচ্ছে, কি ব্যাপার? দেখেন আমার আউটপুটটা সেন্টার লাইন, হ্যাঁ টেক্সট লাইন কি হয়ে গেছে, সেন্টার হয়ে গেছে। আমি আরেকটা আউটপুট দিচ্ছি। আমি আসলে জুম করতে চাইছিলাম, ভিএস কোডকেই জুম, কোড এডিটরটাকেই জুম আউট করতে চাইছিলাম বেশি, ওটাতে কি প্রেস করে ফেলছি কি জানি, চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমি আমার এক্সাম্পল আইডি ধরে যেই HTML ট্যাগটা ধরছি সেটাকে কালার দিব ক্রিমসন, ক্রিমসন কালার দিব। দেখেন স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে, কোনো রকমের কি নাই, ঝুট ঝামেলা কোনো কিছুই হয় নাই। এই পর্যন্ত বুঝছেন সবাই? আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, কথা হলো যে এই যে সিএসএস এর আইডি সিলেক্টরের কথা বললাম, আইডি সবসময় খেয়াল রাখবেন, আইডি অলওয়েজ ইউনিক হইতে হবে। আইডি কখনো ডুপ্লিকেটলি ইউজ করতে পারবেন না। আপনার HTML ডমের ভিতরে, ডকুমেন্ট অবজেক্ট মডেলের ভিতরে, ডমের ভিতরে আপনার এলিমেন্টস গুলোতে সেম আইডি দুইবার ব্যবহার করতে পারবেন না, মানে HTML কনভেনশনের মধ্যে পড়ে না। ইট ইজ নট এ গুড প্র্যাকটিস, সো বি অ্যালার্ট when you are using HTML ID. সেটা তো ভাই নিয়ম, কিন্তু যদি আমরা ক্লাস সিলেক্টরের মতো যদি ডুপ্লিকেট করি, যে কয়টা আইডিটা একই থাকবে সেই কয়টাই তো কাজ করে দেখলাম। সবাই পাস করে, ঠিকই আছে, বাট যখন হ্যাঁ। আপনি জাভাস্ক্রিপ্ট করতে যাবেন তখন কিন্তু এই ব্রাউজারে এটা সমস্যা করবে। ও আচ্ছা। এটা মূলত আপনার এই যে ব্রাউজারে যখন করে তখনই এই প্রবলেমটা হয়, যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে যাব তখনই এই প্রবলেমটা হয়, যার কারণে আমরা HTML এর মধ্যে আইডিটা সিঙ্গেল মানে ইউনিক ব্যবহার করে থাকি। একটা আইডি দুই জায়গায় ব্যবহার করলে যে কাজ করবে না তা না, কাজ করবে। এই কারণেই বলছে, HTML কনভেনশনে বলছে যে আইডি যেন অলওয়েজ ইউনিক হয়। এটা আপনার জাভাস্ক্রিপ্ট যখন পড়বেন, জাভাস্ক্রিপ্টের মধ্যে দেখবেন, স্টাডির ভিতরে দেখবেন যে আইডি যেন অলওয়েজ, HTML এর যে আইডিটা আছে আইডি যেন অলওয়েজ ইউনিক হয়। সিএসএস ডুপ্লিকেট হোক কোনো সমস্যা নাই, সিএসএস এর তোমার ক্লাস ডুপ্লিকেট হোক তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আইডির ক্ষেত্রে সমস্যা হয়। এই জন্যই আইডি সবসময় ইউনিক রাখতে বলা হয়েছে, সাজেস্ট করছে যে রিকমেন্ডেড আইডি অলওয়েজ ইউনিক। এই আইডিটা আমরা তাহলে কিভাবে ব্যবহার করব সেটাও শিখলাম। এখন আমরা এই এটাকে আইডি ব্যবহার না করে আমি চাইলে এটাকে, দেখেন খেয়াল করেন সেম আইডিতে কিন্তু অ্যাপ্লাই হয়েছে, হয় নাই যে তা না, কিন্তু কি হয়ে গেছে S3 তে এটা সিলেক্টেড হয় নাই, কেননা আমি শুধুমাত্র এক্সাম্পলের মধ্যে যে সেন্টার দিয়েছি ঠিক আছে, কিন্তু কি হয়ে গেছে, ওই যে ফন্ট চেঞ্জ করে দিছি, ইউনিভার্সালি ফন্ট কোথায় দিলাম, ফন্ট অ্যাপ্লাই করছি না, ও এখানে লিখছি, এটা H3, এই জন্যই ছোট আসছে। তা আমি এটাকে ক্লাস করে দিচ্ছি, ক্লাস অ্যাট্রিবিউট নিলাম H3 এর ভিতরে। তো এখন আমি যদি এটাকে বললাম মাই ক্লাস নামে নিলাম, মাই ক্লাস নামে আমি এটাকে সিলেক্ট করে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি স্টাইল শিটে যাই। স্টাইল শিটে গিয়ে আমি যদি কোনো একটা ক্লাস ধরে যদি স্টাইল করতে যাই তাহলে প্রথমে আমাকে একটা ডট দিতে হবে, ডট দিয়ে আমাকে ক্লাস নেমটা ব্যবহার করতে হবে, আর বাকি সবকিছু ঠিকঠাক, নো প্রবলেম, কোনো রকমের প্রবলেম নাই।
টেক্সট অ্যালাইন সেন্টার সেন্টার বিষয়টা ক্লিয়ার হয়েছে? কিভাবে আইডি ব্যবহার করব, কিভাবে ক্লাস ব্যবহার করব? হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, ওকে। এরপরে আসি যে সিএসএস সুডো ক্লাস। সিএসএস সুডো জিনিসটা আসলে কি? সিএসএস সুডো হচ্ছে সিএসএস এর কিছু স্পেশাল ক্লাস, যেগুলো অ্যাট্রিবিউট আর কি, যেগুলো এলিমেন্টস সিএসএস এর, যেগুলো আমরা হরহামেশা ইউজ করে থাকি। তার মধ্যে একটা বড় এক্সাম্পল হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, জুম করি, বা সরি, কোন একটা হুবার করি, কোন একটা ইয়ার উপরে, মেনুর উপরে যখন আমরা হুবার করি, তখন দেখা যায় একটা মেনু নিচে নেমে আসে, ঠিক আছে? আবার সেখান থেকে আবার হুবার করলে আবার সাব মেনু নামে আসে, ঠিক আছে? অথবা কোন একটা ছবি জুম করে নিয়ে গেলে, মাউসের কার্সরটা নিয়ে গেলে কি হয়ে যায়, জুম হয়ে যায়, বড় ছবিটা বড় হয়ে যায়, বা কালার চেঞ্জ হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যায়, টেক্সট চেঞ্জ হয়ে যায়, আছে না এরকম? জি ভাইয়া। এগুলো হচ্ছে সেই সিএসএস এর সুডো ক্লাস। যেমন সিএসএস এর সুডো অল্প কয়েকটা আছে, যেমন অ্যাক্টিভ, অ্যাক্টিভ সুডো, তারপরে হচ্ছে হুবার, ঠিক আছে? তারপরে অ্যাক্টিভ হুবার, তারপরে একটা হচ্ছে বিফোর, বিফোর না, বিফোরটা হচ্ছে সুসুস, আপনার ইয়া সুডো এলিমেন্টস, ওটা হচ্ছে ডাবল কোটেশন দিয়ে। সবচেয়ে বেশি ব্যবহৃত দুইটা সিএসএস সুডো ক্লাস হচ্ছে এই দুইটা, এক ডট, একটা একটা সিঙ্গেল, সরি, এটা এটা কি জানো কি বলে, কোলন, কোলন, একটা কোলন দিয়ে অ্যাক্টিভ লিখতে হয়, আর অথবা একটা কোলন দিয়ে হুবার, এভাবে লিখতে হয়। সেটা আমরা একটু দেখি। ধরেন আমি এই যে স্ট্যাকটা আছে, এই যে এক্সাম্পল এটা আছে না, এটাকে আমি একটা কাজ করি, এক্সাম্পলটা নিই, এক্সাম্পলটা নিলাম, নিয়ে আমি বললাম কোলন দিয়ে হুবার। যখন আমি হুভার করব, মানে মাউস এর উপরে যদি মাউস নিয়ে যাই, তখন আমার একটা ব্যাকগ্রাউন্ড আসবে, ব্যাকগ্রাউন্ড আসবে, ব্যাকগ্রাউন্ড ধরেন যে কি, গ্রিন দিলাম। তারপরে আমরা চাইলে আর কি দিতে পারি, আমরা চাইলে একটা বর্ডার দিতে পারি, বর্ডার রেডিয়াস দিতে পারি, বর্ডার রেডিয়াস ধরেন যে 2 পিক্সেল, সলিড, ডটেড, ডটেড নামে এই ধরনের একটা আমরা বর্ডার দিয়ে নিচ্ছি। বর্ডার নেওয়ার পরে আমরা যখন দিচ্ছি, দেখেন এখন এখন খেয়াল করেন, খেয়াল করছেন? নাই কে কে ক্লাসে, নাই কে কে আছেন, কে কে আর নাই কে কে বলেন তো? ভাইয়া অনেকই নাই, মাত্র 15 আস্তে জন আস্তে আছে। সবাই একটু আর কে কি বলছিলেন জানি? আসাদ আসছেন, আসাদ, আসাদুল ইসলাম। জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, যে এখানে অন্যান্যরা কথা বলছেন না, মারজান আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো ভাইয়া, জি, আমি ওই আগের দিনের মতো আর কি সবার ওই ইমেজটা একটা মানে স্ক্রিনশট তুলে কি রেখে দেবো? হ্যাঁ হ্যাঁ, তুলে রাখেন, যেহেতু আমরা এখনো ইয়ে পাই নাই, আমাদের ক্লাসে কে কে আসছে না আসছে, আমরা পুরো স্টুডেন্টের তালিকাটা এখনো পাই নাই। আচ্ছা ভাই, ঠিক আছে, এটা হোয়াটসঅ্যাপে ছেড়ে দেবো, স্ক্রিনটা তুলে রেখে। রাখবেন। মাইনুল ইসলাম, মাইনুল ইসলাম শুনতে পাচ্ছেন? মাইনুল ইসলাম আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো মাইনুল ইসলাম, মাইনুল ইসলাম নাই। আচ্ছা, মারজান, বলুন। আচ্ছা আপনি এটা বুঝছেন আমি এতক্ষণ যে ডিসকাশনটা করলাম? বুঝছি। বুঝছেন? আচ্ছা, প্রশ্ন করবেন অথবা রেসপন্স দিবেন, কথার রেসপন্স দিবেন। আচ্ছা ভাই। রেসপন্স দিবেন। আর বুঝেন নাই কে কে আছেন, বুঝেন নাই এমন কেউ আছেন?
সাইফুল ইসলাম। ভাই আরেকবার একটু বলেন, আরেকবার একটু পুরোটা একটু আরেকবার মানে একটা ওভারভিউ দিবেন তাহলে। আবার একটা ওভারভিউ দিব। আমি একটু জুম আউট করছি, জুম আউট করেই পরে জিনিসটা আসছি। আচ্ছা, আমরা ছিলাম এক্সটার্নাল সিএসএস এর মধ্যে, এক্সটার্নাল সিএসএস এর সিনট্যাক্স এর ভিতরে। তো আমরা জানি সিএসএস সিনট্যাক্স ব্যবহার করতে গেলে আমাদেরকে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সিএসএস এর প্রথমে সাউন্ড কার হচ্ছে অফ করেন, কাইন্ডলি অফ করেন। সিএসএস আমরা সিনট্যাক্স জানার আগে আমাদেরকে জানতে হবে সিএসএস সিলেক্টর। তো সিএসএস সিলেক্টর কয়েক প্রকারের আছে, তার মধ্যে একটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, যেটার মানে হলো আমরা একটা স্টার সাইন দিয়ে এরপরে দুইটা কার্লি ব্রেসের ভিতরে আমরা আমাদের সিএসএস প্রপার্টি ভ্যালু সেট করব। ইউনিভার্সাল সিলেক্টরটা কেন ব্যবহার করব? ধরেন আপনার ডকুমেন্টে, পুরো একটা ডকুমেন্টের মধ্যে ফন্টস কিরকম হবে, ফন্ট হবে ধরেন কার্লি ব্রেস, ধরেন, আচ্ছা এক্সকিউজ মি, আপনাদেরকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি fonts.google.com এ যাচ্ছি, কমে যাই। গুগলের একটা ফন্ট আমরা আমাদের ডকুমেন্টে আজকে ব্যবহার করা শিখে ফেলি। তো আমি একটা ফন্ট নিতে পারি যার নাম হচ্ছে রোবোটো নামে একটা ফন্ট আছে। এটা না নিয়ে বা এটাও নিতে পারি, অলমোস্ট কোনটা নিব, না এটা ভালো লাগতেছে না, কি নেওয়া যায়, মনসেরাট, হ্যাঁ মনসেরাটটা নিচ্ছি, মনসেরাট। প্রথমে মনসেরাট ফন্টটা নিয়ে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি দেখেন নিচে স্টাইল আছে বিভিন্ন রকমের, যেমন এখানে দেখেন 300 পিক্সেল, 300 পিক্সেলের ইটালিক সাইজ। তো আমার এতগুলো দরকার নাই, আমি নিব লাইট 300 পিক্সেল। এটা সিলেক্ট দিস স্টাইল বলে সিলেক্ট করে নিলাম। এরপরে আমি রেগুলার 400 নিব, রেগুলার 400 নামে এই দুইটা স্টাইল আমি নিলাম। নেওয়ার পরে আমরা আমাদের এমবেড ট্যাগ যেটা আছে ডান পাশে সেখানে ক্লিক করব। আমরা দুইভাবে এই ফন্টগুলো আমরা ব্যবহার করতে পারবো, এখানে বলে দেওয়া আছে কিভাবে ফন্টগুলো ব্যবহার করতে হবে। খেয়াল করেন, আপনি যদি লিংক ট্যাগের মাধ্যমে যদি ফন্টটা ব্যবহার করতে চান, তাহলে এই লিংক ট্যাগের ফন্টটা আপনাকে ব্যবহার করতে হবে কোথায়, HTML এর index.html এর ভিতরে বা যে কোনো HTML ফাইলের ভিতরে, যেমন এইখানে এই ট্যাগটার ভিতরে, হেড ট্যাগটার ভিতরে। আর ফন্ট ফ্যামিলি হিসেবে এই লাইনটা আপনাকে ইউজ করতে হবে ইউনিভার্সাল ট্যাগ সিলেক্টরের ভিতরে। তো আমরা কি দুইটা ব্যবহারই শিখবো, বলেন কোনটা জানতে চান? দুইটাই শিখিবে। ওকে, ভেরি গুড, ঠিক আছে। আমরা প্রথমে লিংক ট্যাগ ব্যবহার করে আমরা আমাদের ফন্টটা আমাদের পুরো প্রজেক্টের ভিতরে আমরা ডকুমেন্টের মধ্যে আমরা ইয়ে করব। প্রথমে আমরা কপি করে নিচ্ছি, পুরো ট্যাগটাই কপি করে নিচ্ছি। কপি করে আমরা এখানে বসিয়ে দিলাম, উপরে এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম, হয়ে গেল, আমাদের ফন্টটা অ্যাড হয়ে গেছে। এখন আমি একটা ইউনিভার্সাল ট্যাগ সিলেক্ট নিলাম, স্টার দিয়ে ডাবল দুইটা কার্লি ব্রেস, এর ভিতরে আমার ফন্ট ফ্যামিলির যে এখানে আরেকটা লাইন যেটা দেওয়া আছে দেখেন, সিএসএস রুলস টু স্পেসিফাই ফ্যামিলিজ। তো ফন্ট ফ্যামিলিতে এই লাইনটা কপি করে আমাকে নিতে হবে, খুবই ইজি একটা বিষয়, যদিও বা প্রথম একটু কনফিউজিং লাগে। ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন দেখেন আমার পুরো প্রজেক্টের ফন্টটাই চেঞ্জ হয়ে গেছে, ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করেন। শুধুমাত্র এই যে এই জিনিসটার ভিতরে আমার ফন্টটা চেঞ্জ হয় নাই, কারণ আমি style.css এর মধ্যে ফন্টের মধ্যে কোনো একটা কিছু করছি ইনলাইন সিএসএস এ কোনো কিছু আছে, হ্যাঁ দেখেন ইনলাইন সিএসএস আমি যখন লিখছি সেখানে ফন্ট ফ্যামিলিতে আমি এরিয়াল দিয়ে রাখছি। তা আমি যদি এখন এই লাইনটাকে এই কপি করে দিয়ে দিই, অথবা এখান থেকে যদি আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিই, সেভ করলাম, সেভ করার পরে ব্রাউজারে যাই, আউটপুট দেখি, দেখেন চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে, ফন্ট চেঞ্জ হয়েছে। হ্যাঁ চেঞ্জ হয়েছে। ওকে, এটা হলো একটা নিয়ম ফন্ট ব্যবহার করার জন্য। আর একটা নিয়ম আছে, আগে আমি এগুলো একটু কমেন্ট আউট করে দিচ্ছি, কমেন্ট আউট করি, আমার এই লিংক ট্যাগটাকেও আমি কমেন্ট আউট করে দিলাম। আর একটা যেটা নিয়ম সেটা হলো এমবেড পদ্ধতি। এমবেড পদ্ধতির ভিতরে দেখেন লিংকের পরে একটা আছে @import, ইম্পোর্ট নামে একটা কথা আছে এখানে। এটা আমি
স্টাইল ট্যাগের ভিতরে ব্যবহার করতে পারবো। খেয়াল করে দেখেন এখানে বলেই দিছি স্টাইল প্রপার্টি ট্যাগ অ্যাট্রিবিউট ট্যাগ যেটা আছে স্টাইল ট্যাগের ভিতরে ইম্পোর্ট দিয়ে বলা আছে। তো আমি চাইলে এটা আমার এই ট্যাগের ভিতরে লিখতে পারবো, অথবা আমি style.css যেটা আছে এটার ভিতরে লিখতে পারবো। যদি আমি স্টাইল ট্যাগের ভিতরে লিখি তাহলে আমি জাস্ট শুধুমাত্র এই লাইনটাকে @import দিয়ে কপি করে আমি আমার ডকুমেন্টে ব্যবহার করব, ডকুমেন্টের ভিতরে ব্যবহার করব। দেখেন আমি যখনই আমার ভিতরে বাদ দিয়ে নিব, খেয়াল করেন ফন্ট ফ্যামিলিটা কমেন্ট আউট করছি, দেখছেন স্টাইল ট্যাগের ভিতরে হয়তো ইম্পোর্ট করব, অথবা হেড ট্যাগের ভিতরে লিংক ট্যাগ দিয়ে আমার রেফারেন্সটা দিয়ে দিব, যে কোনো একটা করতে পারি। এখন আমরা এক্সটার্নাল সিএসএস ফাইলে আমরা এটা কিভাবে ব্যবহার করব সেটা আমরা একটু দেখি। খুব বেশি কিছু করতে হবে না, আমরা প্রথমে এই ইম্পোর্ট থেকে এই লাইনটা পুরোটাই কাট করি। কাট করে আমরা আমাদের স্টাইল সিএসএস ফাইলের একেবারে সবার উপরে আমরা এটা দিয়ে দিব। এরপরে আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের ডকুমেন্টের মধ্যে চাইলে আমরা ব্যবহার করতে পারি, ফন্ট সাইজটা আমরা ব্যবহার করতে পারি। এখানে ফন্ট এটা পাইছে কারণ হচ্ছে আমি ইউনিভার্সাল সিলেক্টর ব্যবহার করে আমি বলে দিছি ফন্ট ফ্যামিলি মনসেরাট এবং ফলব্যাক ফন্ট হিসেবে সান সেরিফ রাখছি। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আমার ইলেকট্রিসিটি চলে গেছে, এটা একটা সমস্যা হয়ে গেছে, আমার ইলেকট্রিসিটি চলে গেছে। এখন জানি না আমি আপনাদেরকে কতক্ষণ ব্যাকআপ দিতে পারবো, চলতে থাকি। তাহলে কি এটা বুঝতে পারছেন আমরা কিভাবে, যে আমাদের যে টপিক ছিল যে আমরা একটা কিভাবে ফন্ট গুগল থেকে আমরা কিভাবে একটা ফন্ট ইউজ করতে পারি এটা আমরা ব্যবহার করা শিখলাম, এবং ওই ফন্ট ব্যবহার করার পরে মানে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পরে কিভাবে যে ওই ফন্টটা ব্যবহার করব সেটাও আমরা শিখে নিলাম। আমি এখান থেকে এটাকে কপি করে আবার এখানে কমেন্ট আউট করে দিচ্ছি পুরোটাই। আমি আমার আউটলাইনে চলে যাচ্ছি, পুরো আমার এক্সটার্নাল ফাইলে চলে যাই, ওখানে আমি পেস্ট করে দিলাম। এখন আমি বললাম যে আমার পুরো ডকুমেন্টের এই আমার ফন্ট হবে এটা ব্যবহার করবে, মনসেরাট ফন্ট ব্যবহার করবে, এবং ফন্ট ফ্যামিলি হিসেবে মনসেরাট, অথবা যদি মনসেরাট কোনো কারণে না পাই ফলব্যাক ফন্ট হিসেবে সানস শেরিফ ব্যবহার করবে, এই ফন্টটা ব্যবহার করবে। এই ফন্টটা বাই ডিফল্ট প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে দেওয়া থাকে, সানস শেরিফ ফন্টটা। এই হলো, এটাই হলো আমাদের ফন্টের ব্যবহার করার বিষয়। তো আমাদের মূল টপিকস কি ছিল, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হলো সিএসএস সিলেক্টরের ভিতরে। ইউনিভার্সাল সিলেক্টর দেখাতে গিয়ে আমি আপনাদেরকে এই ফন্টের বিষয়টা দেখালাম। এরপর আছে এইচটিএমএল ট্যাগ সিলেক্টর, যে কোনো একটা এইচটিএমএল ট্যাগ ধরে আমরা করতে পারি। কিছু কিছু ট্যাগ আছে যেগুলোতে সিএসএস খাটে না, যেমন কিছুক্ষণ আগে একটা ডিসকভার করলাম, যেটা কে জানি একজন বললেন আপনাদের মধ্যে, ঠিক আছে? মানে কিছু কিছু স্টাইলে হয় না। তার মধ্যে একটা হচ্ছে ক্যাপশন, ক্যাপশনটা বাই ডিফল্ট এটা একটা জাস্ট একটা স্ট্রিং হিসেবে দেখায়, এটা কোনো ট্যাগ না, এইচটিএমএল এর কোনো ট্যাগ না। তারপর হচ্ছে আইডি সিলেক্টর, আমরা কিভাবে আইডি সিলেক্টর ব্যবহার করে আমাদের কিভাবে স্টাইল দিব সেটা আমরা এখানে দেখে নিলাম। এবং এরপর হচ্ছে ক্লাস সিলেক্টর, আমরা কিভাবে ক্লাস ব্যবহার করব, যে একটা ডট দিয়ে তারপরে ক্লাস নেম দিব। আর আইডি এর ক্ষেত্রে হবে কি, প্রথমে একটা হ্যাশ দিব, তারপরে আমাদের আইডি নেম দিব। এরপর হলো আমাদের সিএসএস সুডো ক্লাস। সিএসএস সুডো ক্লাসের মধ্যে যেগুলো আছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ডট অ্যাক্টিভ, কোলন অ্যাক্টিভ, একটা হচ্ছে কোলন হুভার, হুভার এফেক্ট। আমরা যখন মাউস নিয়ে যাব তখন আমরা একটা এফেক্ট দেখতে পাই এইরকম, এইটাকেই বলা হয় হুভার এফেক্ট, এটাই। আর অ্যাক্টিভ মানে হলো যে এই লাইনটা অ্যাক্টিভ হিসেবে থাকবে, তখন এরকমই থাকবে। যেমন আমি অ্যাক্টিভের উদাহরণ দেখাচ্ছি আপনাদেরকে। আমার HTML এর H1 না, H1 ট্যাগটাকে আমি ধরতেছি, H1 ট্যাগটাকে H1 ধরে আমি বললাম ডট অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে হলো আমি বললাম এই লাইনটা অ্যাক্টিভ থাকবে এবং
bottom না border left 3 pixel border color থাকবে কি border color আমরা ডার্ক সায়ান দিচ্ছি। আচ্ছা ডার্ক সায়ান দিয়ে নিচ্ছি এবং আপনার border স্টাইল হবে border স্টাইল হবে কি ডাবল বা গ্রুপ দিতে পারি অথবা নান দিতে পারি। যদি নান দিয়ে দেখি হয় কি, নান দিয়ে দেখি আমি আসলে কি চাইছিলাম এটা হয়েছে কিনা, আশা নাই। বর্ডার স্টাইল হবে ধরেন যে ড্যাশ নামে আমি একটা দিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এইটাতে বর্ডার আসে নাই। না আসার কারণ আছে, বর্ডার সলিড কালার সলিড, থ্যাংক ইউ, সলিড আছে, সলিড দিচ্ছি। কারণ আমি এখানে বর্ডার ইয়াতে কি এটা সলিড 1-2 পিক্সেল বর্ডার লেফট ড্যাশটা এটাকে সলিড দিচ্ছি। এটা না এটাতে বর্ডার আসে নাই। বর্ডার না আসার কারণ কি, এটার বোধহয় একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড সরি কোন একটা ভুল করছি, দেখতেছি। H1 ট্যাগ স্টাইল হিসেবে কি আছে, এটা আছে না। H1 ট্যাগের মধ্যে এটাকে আমি ডিলিট করে দিই। H1 কালার পেন্সিল দিয়ে নিলাম সংক্ষেপে। বর্ডার আমি একটা বর্ডার দিয়ে নিচ্ছি। বর্ডার হচ্ছে 2 পিক্সেল সলিড হচ্ছে ব্লু কালার দিচ্ছি। ভাই অ্যাক্টিভটা উঠাই ফেলাইলে তারপর আসে সাথে সাথে। সরি অ্যাক্টিভটা ব্যাপার আছে, অ্যাক্টিভটা না হওয়ার, এইটাতে অ্যাক্টিভটা কাজ করছে না, ঠিক আছে, এইটাতে কাজ করছে না। কিন্তু আমরা চাইলে আমাদের ULLI দিয়ে ফার্স্ট চাইল্ডকেই আমরা চাইলে বলতে পারি ফার্স্ট চাইল্ড ডট ফার্স্ট চাইল্ড তারপরে কোলন অ্যাক্টিভ দিয়ে আমরা এখানে দেখি যে কালার দেখি, তো কালার গ্রিন দিয়ে দেখি। না এটাও না, আসলে আমি তো এক্সাম্পলটা বলেও যাচ্ছে মনে হয়। ভাই আইডি নাম্বার দিয়ে করলে তো হবে। আচ্ছা এক মিনিট, H1টা আসলো না কেন, আমার কথা হচ্ছে সেইটা, H1টা আসলো না কেন। মাই হেডিংটা নিচ্ছে একটু, ওকে আমি আইডি নিয়ে মাই হেডিং দিলাম, ডট অ্যাক্টিভ দিচ্ছি। অ্যাক্টিভে ডিজিসি ব্যাকগ্রাউন্ড, সরি ব্যাকগ্রাউন্ডটা আসতেছে না, অ্যাক্টিভ জিনিসটা আমি দেখাইতে পারতেছি না কেন আপনাদেরকে। আচ্ছা দেখাবো না, কোনো সমস্যা নেই, অ্যাক্টিভের বিষয়টা দেখাবো। অ্যাক্টিভটা উঠাই ফেলাইলে আসবে মনে হয় না? অ্যাক্টিভটা উঠাই ফেললে আসবে, হ্যাঁ অ্যাক্টিভটা আসলে তো বাই ডিফল্ট পাবেই, কোনো সমস্যা নেই ওটাতে, ওটা ঠিক আছে। কিন্তু আমি চাইছিলাম আপনাদেরকে এখন অ্যাক্টিভ জিনিসটা দেখানোর জন্য। আচ্ছা আমি আপনাদেরকে অ্যাক্টিভ দেখাচ্ছি, হুবার তো দেখাইতে পারছি, হুবার দেখাইছি তাই না, হুবার দেখাইছি। আচ্ছা হুবার দেখানোর পরে এখন সিএসএস এর যে সুডো এলিমেন্ট আছে এটা আমরা ফাইনালি গিয়ে ডিসকাশন করব। এরপরে
আমরা একটা জিনিস শিখে ফেলি, সেটা হচ্ছে যে এতক্ষণ কি আপনারা এটা বুঝছেন সিএসএক্স মানে সিএসএস এর সিনট্যাক্স কিভাবে ইউজ করতে হয়, এই জিনিসটাকে বুঝছেন আপনারা, মাথায় ঢুকছে আপনাদের, আইডিয়া হয়েছে? জি ভাইয়া। হুম। আমি এই জন্যই সিএসএস সিনট্যাক্স সম্পর্কে আপনাদেরকে কিছু বলি নাই। সিএসএস সিনট্যাক্স এর ডিসকাশনটা দেখেন, সিএসএস সিনট্যাক্স দেখতে কি রকম। একটু জুম করলাম, ঠিক আছে, জুম করলাম। জুম করার পরে আমি এই জিনিসটাকে দেখাচ্ছি আপনাদেরকে, এটাকে ওভার। ওভার না, এক্সাম্পল আইডিটাকেই দেখাচ্ছি। খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, এটা কি, এটাকে কি বলে? সিলেক্টর, ঠিক আছে, সিএসএস এর সিলেক্টর। আচ্ছা, এরপরে আমরা দুটো কার্লি ব্রেস দিব, কার্লি ব্রেস দিলেই এই কার্লি ব্রেসের ভিতরে আমরা আমাদের সিএসএস এর লিখবো। আচ্ছা, সিএসএস এর মধ্যে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, লেফটে দেখতে পাচ্ছেন টেক্সট হাইপেন অ্যালাইন দিয়ে একটা কোলন দেওয়া আছে, এরপরে দেওয়া আছে সেন্টার, ঠিক আছে। এখন এই যে টেক্সট অ্যালাইন এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় সিএসএস এর প্রপার্টি, এটাকে বলা হয় সিএসএস প্রপার্টি। হ্যাঁ, আর এই যে সেন্টার দিয়ে যেটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে সিএসএস এর ভ্যালু। আমরা সিএসএস লিখবো এইভাবেই, এটাকে প্রপার্টি বলে, এর ভিতরে একটা কলন দেব, এরপরে আমরা আমাদের ভ্যালুগুলা লিখবো। এই হলো সিএসএস এর সিনট্যাক্স। জি ভাই। ঠিক আছে, এখন আসি আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করে নেই। একটা মিনিট, আমি একটু 2 মিনিট। ওকে, ব্যাক করলাম। আচ্ছা, এইচটিএমএল এ আমরা একটা বিষয়ে আগের ক্লাসগুলোতে ডিসকাশন করে নেই, কারণ এটা সিএসএস পার্টের মধ্যেই ছিল, এই জন্য। তো সেই পার্টটা হলো যে এলিমেন্টস নিয়ে। এলিমেন্টস এর আমরা জানি এইচটিএমএল এ 2 রকমের এলিমেন্টস থাকে। যে কোনো একটা এইচটিএমএল এলিমেন্টস হয় সেটা ইনলাইন এলিমেন্টস হবে, না হলে ব্লক লেভেল এলিমেন্টস হবে। এইচটিএমএল এর 2 রকমের এলিমেন্টস হয়, ইনলাইন এলিমেন্টস এবং ব্লক লেভেল এলিমেন্টস। এই ব্লক লেভেল এলিমেন্টস এর মধ্যে অন্যতম একটা এলিমেন্টস হচ্ছে ডিভ ট্যাগ। ডিভ, আমরা একটু দেখি ডিভ ট্যাগটার চেহারাটা একটু দেখি। আসাদুল ভাই, আপনার রোড থেকে সাউন্ড আসতেছে, আপনারটা একটু অফ করে রাখেন। এটা হলো একটা ডিভ ট্যাগ। এই ডিভ ট্যাগটা একটা ব্লক লেভেল এলিমেন্টস। আমরা কিভাবে বুঝবো যে এটা একটা ব্লক লেভেল এলিমেন্টস? ব্লক লেভেল এলিমেন্টস বোঝার জন্য আমরা ব্রাউজারে ইন্সপেক্ট করব। আমাদের এখানে দেখেন যে এখানে আমাদের এলিমেন্টসটা চলে আসছে, এটা হচ্ছে আমাদের সেই ব্লকটা। দেখি কি অবস্থা, একটু রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে যাই। ইন্সপেক্টে গেলে আমরা খেয়াল করব যে আমাদের এখানে গেলে দেখেন পুরো স্ক্রিনে খেয়াল করে দেখেন যে আমাদের এই ডিভ ট্যাগটা পুরোপুরি পুরো জায়গা জুড়ে কি করছে, পুরো জায়গা জুড়ে নিয়ে নিছে, এটা একটা 100% উইথে নিয়ে নিছে, ঠিক আছে। অথচ কিন্তু আমার এখানে খালি জায়গা আছে। তা আমি যদি এর ভিতরে যদি এই ডিভ এর মধ্যে যদি আরো একটা ডিভ ট্যাগ নিই, আরো একটা ডিভ ট্যাগ নিচ্ছি, দেখেন দুইটা ডিভ নিলাম। খেয়াল করেন আমি যখন এখন প্রথম ডিভে যখন হোভার করতেছি তখন দেখেন যে এটা 100% উইথে নিয়ে নিছে, লেফট টু রাইটে সে 100% উইথ নিয়ে নিছে। অ্যাগেইন ঠিক একইভাবে সে সেকেন্ড যে ডিভটা আছে সেই ডিভের মধ্যেও কি সে 100% উইথ সে নিয়ে নিছে। এটা হলো এটা কিভাবে বুঝলাম ভাইয়া? এই যে রাইট বাটনে ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করেন ডিভ ট্যাগ একটা হ্যাঁ, ব্লক, ইন্সপেক্ট করলে একটা ব্লক লেভেল এলিমেন্টস ডিভ। এর ভিতরে আমি যদি এই দেখেন এই সোর্স কোড যেটা আছে, সোর্স কোডের মধ্যে যদি আমি মাউস আইকনটা নিয়ে যাই তাহলে আমরা হাইলাইট করে দেখতে পাচ্ছি পুরো জিনিসটা, পুরো জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখছেন হাইলাইট করা, দেখতেছি, কিন্তু ওখানে 100% ওয়েট নেসে কই কিভাবে বুঝি? হাইলাইট করা তো আছে, সেটা বুঝলাম। 100% উইথ নেওয়া আছে, এটা দিয়ে বোঝানোর জন্যই আমি আপনাদের জন্য একটা ডিভ নিছি। দেখেন যেহেতু একটা ডিভ ট্যাগ, এটা একটা ব্লক লেভেল এলিমেন্টস, সে যে 100% দেখেন নিচে কিভাবে খেয়াল করেন, এই যে নিচে দেখেন ডিভ নিয়ে লেখা আছে ডিসপ্লে ব্লক।
তার মানে এটা একটা পুরো একটা ব্লক জুড়ে আছে, স্ক্রিনের লেফট থেকে শুরু করে রাইট পর্যন্ত এটা উইথ 100% এ নিয়ে নিছে। কিভাবে নিছে? পুরোটাই নিয়ে নিছে। আমি ইন্সপেক্টের মধ্যে এটাকে নিচে নিয়ে আসি, এটাকে নিচে নিয়ে আসি, তাহলে আর ক্লিয়ারলি বুঝতে পারবেন ডিপ ট্যাগটা কি অবস্থা। দেখেন আমার স্ক্রিনে 100% উইথে সে নিছে কিনা, দেখেন তো এখন বোঝা যায় যে 100% উইথে নিছে। হুম জি এটা বোঝানোর জন্য 100% উইথ নিছে কিনা বোঝানোর জন্য আমি আরো একটা ডিপ ট্যাগ আমাদের নিচে নিছি, যেখানে আরেকটা ডিপ আছে। দেখেন যে দুইটা ডিভই আলাদা আলাদা ভাবে 100% জায়গা নিয়ে নিছে, এবং একটা ডিবের পাশাপাশি একটা ডিপ নাই, যেহেতু এটা একটা একটা নিচে আর একটা। একটার নিচে আরেকটা আছে। এই কারণেই ব্লক লেভেল এলিমেন্টস। ব্লক লেভেল এলিমেন্টস মানে হচ্ছে আপনার আমরা যখন লাইন ধরে ধারাই বা ব্যাংকে তো যাই, ব্যাংকে গেলে যে লাইন ধরে দাঁড়াই না, একজনের পিছনে একজন দাঁড়াই, আমরা কিন্তু একজনের পাশে কিন্তু একজন জি দাঁড়াই ভাইয়া। না, ঠিক আছে? হ্যাঁ ওইটাই হচ্ছে একটা ব্লক, মানে আপনি না আপনার জি স্থানের 100% জায়গা ধরে রাখছেন, এটাই ব্লক লেভেল এলিমেন্টস। 100% জায়গা ধরে রাখছেন ফুল উইথ, দেখেন ফুল উইথ ধরে রাখছেন, এটাই হলো ডিপ ট্যাগ। আরেকটা ট্যাগ আছে HTML এ, যার নাম হলো স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগ না, আমি আপনাদেরকে সিম্পলি ইনলাইন এলিমেন্টস এর একটা এক্সাম্পল দিয়ে দেখাই। একটা ব্রেক দিয়ে নিচ্ছি, বিআর ট্যাগ দিয়ে একটা ব্রেক নিয়ে নিলাম। আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অ্যাঙ্করে লিখলাম হোম, কপি করে আরো দুইটা তিনটা নিলাম, ধরেন যে এটা কন্ট্যাক্ট, আর এটা বললাম অ্যাবাউট। এখন খেয়াল করে দেখেন স্ক্রিনের ভিতরে কি অবস্থা হয়। দেখেন অ্যাঙ্কর ট্যাগ গুলা কিন্তু পাশাপাশি আছে, একটার নিচে একটা নাই। এটা না হওয়ার কারণ কি? কারণ হলো একটা অ্যাঙ্কর ট্যাগ সবসময় কি ইনলাইন এলিমেন্ট, যার কারণে একটার পাশে একটা আছে, পাশাপাশি দাঁড়াইছে, এরা সবাই ফ্রেন্ড, ঠিক আছে? এই জন্য ওরা পাশাপাশি আছে। কিন্তু ডিভের ক্ষেত্রে তার উল্টো, ডিভ একটা ব্লক লেভেল এলিমেন্ট, সে তার উইথের স্ক্রিনের লেফট থেকে শুরু করে রাইট পর্যন্ত 100% উইথে সে জায়গা নিয়ে নিবে, আরেকজনকে সে জায়গা কখনোই দিবে না। তো এই জন্য আমাদেরকে যদি দুইটা ডিভকে পাশাপাশি আনতে হয়, আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ইউজ ট্যাগ করতে হয়, এই যে সিএসএস এর একটা প্রপার্টি ইউজ করতে হয় ডিভের ভিতরে। সেটা হচ্ছে যে যে ফ্লট নাম একটা আছে, ফ্লট একটা অ্যাট্রিবিউট আছে, সরি সিএসএস এর একটা প্রপার্টি আছে। ওই ফ্লটের ভিতরে আমরা যদি লেফট করে দিই, তাহলে সে শুধুমাত্র কি সে লেফটে চলে যাবে, আর রাইটের জায়গা যে অংশটুকু আছে সেই জায়গাটুকু সে ছেড়ে দিবে। খেয়াল করে দেখেন সে এখন কোথায় আছে, কোথায় লিখলাম, হ্যাঁ ডিবি লিখলাম। এখন এই যে ডিপ ট্যাগটা মোটা ছিল না, এটাই তো নাকি? ডিপ ট্যাগটা সে ফ্লোট লেফট হয়ে গেছে, এবং আমার ডিপ টু যেটা আছে এটা একটু উপরে উঠে গেছে, যেহেতু এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। এখন এটাকেও কি করতে হবে, আমার এই ডিপটাকেও, হ্যাঁ এটাকেও ফ্লোট লেফট করতে, ফ্লোট লেফট করতে, সরি লেফট করতে হবে। এখন যদি আমরা যদি এটাকে যদি ফ্লোট লেফট করি, তাহলে দেখেন কোথায় লিখলাম, ডিভ, তারপরে ডিভ, ওকে। এখানে একটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে যে আমার এই যে ডিপটা আছে, এই ডিপের ভিতরে আরো একটা ব্লক লেভেল এলিমেন্টস আছে, যার কারণে আমাকে সে কি করতেছে, ব্লক লেভেল এলিমেন্টসে স্টিল নাও সে আমাকে ব্লক লেভেল এলিমেন্টসে দেখাচ্ছে। আমি একটা কাজ করি, আমার এই ডিপটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আগের আগের পজিশনটা ঠিক রাখি, আমি নতুন করে একটা ডিপ নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা ডিভ নিলাম, ডিভের আইডি দিচ্ছি, আইডি দিলাম বক্স 1, আরেকটা কপি করে আরেকটা নিচ্ছি, এটার আইডি দিলাম কি বক্স 2, বক্স 2, এবং আমরা একটু স্টাইল দিই ডিভে, ডিভ বক্স 1 এর একটা আইডি, বক্স 1 এ আমরা একটু স্টাইলিং করি আগে। এটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড দিলাম যে গ্রিন, তারপরে
একটা ডিভের মধ্যে কি দিতে হবে, একটা মিনিমাম হাইট এবং উইথ একটা দিতে হবে, মিনিমাম একটা উইথ দিতে হয়। হাইট তো 100%, উইথ তো 100% নিবে। সে হাইটটা যদি ডিফাইন না করেন তাহলে কিন্তু সে কি করবে না, 200 পিক্সেলে ডিফাইন না করলে সে নিতে পারবে না, দেখাবে না আমাকে। আমি নিচ্ছি, একটা নিলাম, নিয়ে আমি একটা বক্স 2 দিলাম, এটাকে দিলাম রেড কালার দিলাম 200 পিক্সেলে। খেয়াল করলে আমরা দেখতে পাবো আমাদের দুইটা ডিপ এবং একটা হচ্ছে যে গ্রিন, একটা হচ্ছে যে রেড, এই দুইটা আমাদের এখন ডিপ অবস্থায় আছে, বক্স অবস্থায় আছে, পুরোটাই বক্সে। এখন আমরা যদি এগুলোকে যদি পাশাপাশি আনতে যাই, আমাদের পাশাপাশি আনতে হলে একটু টেকনিক করতে হবে এখানে সিএসএস দিয়ে। সেটা হলো আমরা আমাদের ডিভ এর ফ্লোট কি করব, ফ্লোট একটা কি করে দিব, লেফট করে দিব। কিন্তু দেখেন পরেরটা কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে, মানে একটার উপর একটা লেফট ওভারল্যাপ করে গেছে, ওভারল্যাপ। এটাও কি করব, আমরা ফ্লোট লেফট করব, হারাই গেছে পুরা। আছে কই, নাই তো, দুটোই নাই, ফ্লোট লেফট করছি দুটোই নাই, দুটোই গায়েব হয়ে গেছে। পজিশন ফিক্স দিয়ে দেন তো ভাই। না পজিশন না, এই যে ডিসপ্লে, ডিসপ্লে ডিসপ্লে ও, বক্সে ডিসপ্লে ইনলাইন করে দিচ্ছি। আবার এটাতেও এই তো আসছে। ডিসপ্লে ডিসপ্লে ইনলাইন করে দিচ্ছি, আবার নাই। ওকে, সরি, আসলে আমি ভুল করতেছি কোথাও একটা, ইনলাইন ব্লক, ব্লক ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক না, কি আশ্চর্য, আজকে আমি যা কোড যাই লিখতেছি তাই ভুল লিখতেছি, মনে হচ্ছে যেন আমি কোথাও থেকে মুখস্থ করে আসছি কোডগুলো আজকে, আশ্চর্য লাগতেছে আমার। দুটো ব্লককে আমি ইনলাইন করতে গেছিলাম, মনে হচ্ছে আমি মুখস্থ করছি পুরা, এই অবস্থা। আমি একটা ওয়েট দিয়ে দিচ্ছি, একটা ওয়েট দিচ্ছি, এই সকালে বিকালে দুইটা ক্লাস তো এর জন্য আর কি মাথা ঠিক নাই। আমি একটা ওয়েট দিয়ে নিই, ওয়েট দিয়ে নে, ওয়েটে 2 পিক্সেল 200 পিক্সেল দিয়ে নিচ্ছি, দুটো নিয়ে নিছি। ডিসপ্লে ইনলাইন, ইনলাইন ব্লক, আমারটা তো ভাই পাশাপাশি আসছে। ফ্লোট লেফট, জি ভাইয়া, ফ্লোট তো কালার লেফট, সহই। ফ্লোট তো লেফট দিতে হবে। আমি লেফটে কাজ করছে না না, কেন, ওভারল্যাপিং হয়ে যাচ্ছে কেন আমার। দাঁড়ান আমি একটা ফ্লোট রাইট দিই, হ্যাঁ তা দিলেও তো হবে। ফ্লোট ইটস রাইট সাউন্ড দিচ্ছি, ফ্লোট রাইট দিচ্ছি। দেখেন এগুলোকে পাশাপাশি আনতে আমি, মানে আজকে আমার যা লিখতেছি মনে হচ্ছে যেন আমি মুখস্থ করে আসছি কোথাও থেকে, এই অবস্থা। দুটা ক্লাসের কি যে করবো আজকে আমি বুঝতেছি না। ভাই, রাইট এর লেফট দিলে তো এটার সাথে মিশে যাইবে। হ্যাঁ রাইটেরটা লেফটে দিলে সে পুরোপুরি চলে আসবে, মানে একটার সাথে একটা ওভারল্যাপ করতেছে। জি জি, মেনুটা ভিতরে ঢুকে গেছে, অর্থাৎ এই মানে এই অ্যাঙ্কর দাঁড়ান, টেক্সট গুলা। হ্যাঁ হ্যাঁ, মার্জিন 20 পিক্সেল মার্জিন ইউজ করি, তাহলে আমি যদি 20 পিক্সেল মার্জিন ইউজ করি, এটাকে ফ্লোট রাইট না দিয়ে, এই দেখেন এখানে একটা ঘটনা আছে, এখানে ডিসপ্লে একটার সাথে একটা ওভারল্যাপ করে গেছে। এই প্রবলেমটা আমরা সলভ করি মূলত ডিসপ্লে প্রপার্টি ইউজ করে। আচ্ছা ভাই, এটা উইথটা 50% দিলে হয় না দুইটার? হাইট উইথ দুটোই 50% ছিল, মানে 200 পিক্সেল করেই আছে এটার। এটা যদি উইথ যদি 50% করে দিই তাহলে হবে কি, এটার সাথে এই বক্সটা 50% হয়ে যাবে, আর এটাও 50% হয়ে যাবে, মানে দুটোই কি আলাদা আলাদা হয়ে যাবে। হ্যাঁ এই দেখেন দুটোই আলাদা আলাদা 50% হয়েছে, কিন্তু এটা ব্লক লেভেল এলিমেন্টেই আছে এখনো, এখনো পর্যন্ত সেই ব্লকে পুরো হ্যাঁ ব্লকটা হ্যাঁ। জুড়েই কিন্তু সে আছে, ঠিক আছে। যেহেতু সে একটা ব্লক লেভেল এলিমেন্ট, এই ব্লক লেভেল এলিমেন্টকে ফ্লোট লেফট দিলে কিন্তু দুইটা ডিপে কিন্তু পাশাপাশি চলে আসার কথা, কিন্তু আমার এই দুইটা ডিপ আসে নাই, বক্স 1 এন্ড বক্স 2।
ফ্লোট লেফট, এটা তো ফ্লোট লেফট দিলে আসার কথা ছিল কিন্তু আসে নাই। আমি একটা কাজ করি, ডিসপ্লে ইনলাইন কো ডিসপ্লে ইনলাইন দিই। নোপ, ফ্লোট দিলে ডিসপ্লে দিলে বোধহয় ফ্লোট কাজ করে না, এখানে একটা ঘটনা আছে। ডিসপ্লে ইনলাইন, হ্যাঁ ডিসপ্লে ডিসপ্লে ব্লক তো বাই ডিফল্ট আছেই। বাই ডিফল্ট HTML এর ডিপ ট্যাগটা বাই ডিফল্ট আপনার যে ব্লক, এটা পুরো ব্লক লেভেল এলিমেন্টে আছে। ভাই আমারটা একটু দেখবেন, আমারটা তো হয়েছিল এরকম। আপনারটা হইছে? আপনারটা প্রেজেন্ট করেন, প্রেজেন্টেশন করেন দেখি একটু। এটা এই জায়গাতে কোন জায়গাতে শেয়ার করবো তো বলছি। এটা এখানে শেয়ার করার নিয়ম হলো এই যে আপনার এখানে যাবেন, এই যে এখানে দেখেন, এখানে স্ক্রিনের নিচে এখানে একটা লেখা থাকে প্রেজেন্ট নাও। প্রেজেন্ট নাও, হ্যাঁ এখানে ক্লিক দেন। স্ক্রিনে দেখেন না, এই যে স্ক্রিনে প্রেজেন্ট নাও এরকম অপশন আসছে না? আমার স্ক্রিন দেখতেছেন? না, এর প্রেজেন্টটা আমার তো আসতেছে না, ওরকম আসবে না কেন? আপনাকে তো আমি দেখতে পাচ্ছি। আপনারটা মেবি অফ করতে হবে। এখন ঠিক আছে? আমার এবার আসবে মনে হয়, না এখনো আসে না। ঠিক আছে, আমারটা অফ করলাম, আপনারটা করেন। প্রেজেন্ট নাও এবার আসছে ভাইয়া। উইন্ডো এন্ড ক্রোম ব্রাউজার, উইন্ডো দেন, উইন্ডো দেন পুরো। উইন্ডো দুইটা আবার অপশন আছে, দেখা দুইটা মানে রানের অপশন, আবার উইন্ডো দিছি তারপর স্ক্রিন সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপর শেয়ার দিবেন। স্ক্রিন অপশন আসবে, স্ক্রিনের অপশন আসবে, স্ক্রিন আসবে, তারপরে সিলেক্ট করবেন, তারপরে শেয়ার দিবেন। দেখতেছেন ভাইয়া? হ্যাঁ লোডিং হচ্ছে, ঠিক আছে আসতেছে। এখন কই গেছে কোনটা? আচ্ছা হ্যাঁ প্রেজেন্টেশন, হ্যাঁ স্ক্রিন দেখান, আসতেছে দেখান আপনার এটা। হ্যাঁ এইটা আসছে, আপনারটা আসছে। হ্যাঁ কোডটা দেখেন, এতগুলো ট্যাব ওপেন করে রাখছেন, ক্লোজ করে দেন। এইচটি কোড দুটোই তো ফ্লোট লেফট দিছেন, তারপরে দুইটা ট্যাবই চলে আসছে, পাশাপাশি চলে আসছে, তাই না? কিন্তু আমার এখানে কি, আচ্ছা আমার এখানে না আসার কারণ, আমি একটু কি ক্যাশ ধরছে কিনা এটা একটা বিষয়। আচ্ছা এটা স্টপ করে দিই। হ্যাঁ করেন। ফ্লোট লেফট, আমি জানি যে ফ্লোট লেফট দিলে দুটোই পাশাপাশি চলে আসবে। জি ভাই, ফ্লোট লেফট দিলে দুটোই পাশাপাশি আসবে। দেখেন এবার আমি শেয়ার করতেছি, দেখেন ঘটনা কি হয়েছে। ক্যাশ ধরছে আমার ব্রাউজারে, জি ভাই, এই যে দেখেন, খেয়াল করছেন? এই তো হচ্ছে। হ্যাঁ ক্যাশ ধরছে ব্রাউজারে, ক্যাশ, কোনো সমস্যা নাই। ফ্লোট লেফটে ঠিকই ছিল, আমি তো জানি যে ফ্লোট লেফট দিলে দুটোই পাশাপাশি চলে আসবে, কিন্তু আমার ব্রাউজারে ক্যাশ ধরছে, এজন্যই। তো এই ছিল মূলত মানে ডিভের আলোচনা আর কি, মানে ডিভ ট্যাগটা আমরা কিভাবে ইউজ করব, ডিভটা কেমনে নিব, ডিভের উপর কিভাবে স্টাইল দিব। তো ডিভ প্রপার্টির পরে যে শেষা আমার একটু, আমার ব্যাটারির কি অবস্থা দেখি। আচ্ছা, তো ডিভের পরে আমাদের যে একটা টপিক ছিল সেটা হচ্ছে যে স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগের মজার বিষয় হচ্ছে যে স্প্যান ট্যাগটা কি জানেন? স্প্যান ট্যাগটা হচ্ছে এইটা, এই যে এইচ আইডি দিয়ে মনে করেন একটা ট্যাগ নিলাম না, এর ভিতরে আমি চাইলে আমি একটা আইকন নিতে পারি, স্প্যান দিয়ে আমি একটা আইকন নিতে পারি, SPAN, স্প্যান দিয়ে আমি একটা আইকন নিতে পারি বা যে কোনো একটা ট্যাগ নিতে পারি, যেটা দিয়ে কি করব বললাম যে CSS ডে 3, ঠিক আছে। স্প্যান একটা ইনলাইন এলিমেন্টস এবং একটা লাইনের সাথে আরেকটা লাইনের সাথে যুক্ত করে স্প্যান এই আরেকটা লাইনকে অ্যাড করে ওটাকে স্টাইল করার জন্যই আমরা স্প্যান ট্যাগ ব্যবহার করে থাকি। এটা পাশাপাশি আসবে স্প্যান ট্যাগ, এই হলো বিষয়। দেখেন খেয়াল করেন, এটা স্প্যানে আসছে অটোমেটিক। তো আমরা এখন স্প্যান ট্যাগ ধরে আমরা চাইলে এটাকে স্টাইল করতে পারি, যেমন H2
ধরে তারপর আসবো স্প্যানে, H2 ধরে আবার কোথায় আসবো, স্প্যান H2 ধরবো, তারপরে স্প্যান ট্যাগটা ধরবো। ধরার পরে আমরা বললাম যে টেক্সট সরি ফন্ট ওয়েট দিলাম বোল্ড, তারপরে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, মানে পুরো অক্ষরগুলো কি হয়ে যাবে, বড় বড় অক্ষরে হয়ে যাবে। আউটপুটটা দেখি, দেখেন খেয়াল জি করেন। ভাইয়া ডে 3 তে যেটা দেখতে পাচ্ছেন এটা আলাদাভাবে স্প্যান ট্যাগের মাধ্যমে কি এই বড় অক্ষরে হয়ে গেছে, পুরোটাই বড় অক্ষরে আছে। এই হলো আমার স্প্যান ট্যাগ, আর কিছু না। তারপরে আমাদের হচ্ছে HTML এর টেক্সট, ফন্ট এবং লিংক, লিস্ট, অ্যাঙ্কর এগুলা। তার মানে হচ্ছে যে এই জিনিসটা এতক্ষণ ধরে আমরা যে এত কিছু করলাম, এই যে H2 ট্যাগের মধ্যে আমরা কালার দিলাম, এটাকে টেক্সট অ্যালাইনমেন্ট দিতে পারি। আমরা আসি এবার টেক্সটের মধ্যে, আমি একটা কাজ করি, একটা ফাইল নিচ্ছি শুধুমাত্র টেক্সটের জন্য। text.html নামে আমি একটা ফাইল নিলাম। ফাইল নিয়ে আমি একটা HTML এর কনস্ট্রাক্টর তৈরি করলাম, টেক্সট। একটা p ট্যাগ নিলাম, লরেমের 20 ওয়ার্ড নিলাম। এখন আমরা এটাকে স্টাইলিং করব, টেক্সটের বিভিন্ন রকমের টেক্সট দিব। প্রথমে আমি একটা কাজ করি, এখানে একটা আইডি দিচ্ছি, আইডি text1 নামে একটা আইডি দিয়ে আমি আইডিটা কপি করে নিচ্ছি। কপি করে আমি স্টাইল অ্যাট্রিবিউট ট্যাগ ব্যবহার করব, স্টাইল ট্যাগ ব্যবহার করে আমি হ্যাশট্যাগ দিয়ে এটাকে নিয়ে আমরা এখানে কি করব, আমরা এখন টেক্সট নিয়ে কাজ করব। তো টেক্সটের কাজ করার জন্য আমাদের কিছু প্রপার্টি আছে, সিএসএস প্রপার্টি, যেগুলো খুবই হ্যান্ডি টুলস, যেগুলো দিয়ে আমরা আমাদের টেক্সটের অবস্থা চেঞ্জ করতে পারি, বিভিন্ন রকমের স্টাইলিং করতে পারি। প্রথমত আমি টেক্সটের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফন্ট সাইজ, IZE, ঠিক আছে। বললাম যে 20 পিক্সেল, 30 পিক্সেল। ফন্ট বাই ডিফল্ট, আমি যদি এটাকে কমেন্ট আউট করি, দেখেন এটা সাধারণত ছোট একটা ফন্ট, 10 পিক্সেলের বোধহয় একটা ফন্টে থাকে। এটা একটু ইন্সপেক্ট করি, আমরা যে ইন্সপেক্ট করে দেখি যে আমাদের ফন্টের সাইজটা কত আছে। হ্যাঁ ঠিক আছে, 16 পিক্সেলে আছে। 1em না, 1em মানে কি, 1em মানে কত জানেন কেউ? জি ভাইয়া 1em ভ্যালু একটু দেখেন, হ্যাঁ জানি, 1em 2 পিক্সেল, 16 ভাগের 1 ভাগ, 1 16 পিক্সেল। ভাগের 1 ভাগ, তাই না? 1em দেখেন 1em ইকুয়াল টু 10 পিক্সেল, আমি হ্যাঁ ঠিক বলছি? 10 পিক্সেল বলছিলাম আমি। স্ট্রিং অফ ডিভাইস অফ মিনিংস অফ পিক্সেল মিনিংস তাহলে এটা 1em এ আছে, তার মানে হচ্ছে 16 পিক্সেল, 10 পিক্সেলে আছে এটা 1em। তো আমি বললাম যে না, আমি এটাকে 1 পিক্সেলে না, 1 পিক্সেল না দিয়ে আমি বললাম যে আমি এখানে যেহেতু পিক্সেলে লিখছি, আমি পিক্সেলে লিখি, যেহেতু 10 পিক্সেল আমি কি করলাম 20 পিক্সেল দিলাম, তার মানে 2em। আমি একটা কমেন্ট দিচ্ছি, 1em ইকুয়াল টু 10 পিক্সেল। খেয়াল রাখবেন একটু, এটা আমি নোট আউট করে দিচ্ছি, 1em ইকুয়াল টু 2 পিক্সেল, সরি 10 পিক্সেল, এক্সকিউজ 10 মি, পিক্সেল হ্যাঁ 10 পিক্সেল এটাই। তাহলে এটা আমি প্রথমে কি করলাম, টেক্সটের মধ্যে কি দিলাম, একটা ফন্ট সাইজ দিলাম। এরপরে আসি ফন্ট সাইজের পরে, সেটা হচ্ছে যে ফন্ট ওয়েট। এখন আমার পি ট্যাগটা নরমাল একটা টেক্সটের মধ্যে আছে, তা আমি চাইলে এটাকে বোল্ড করতে পারি, 100 200 300 এভাবে দিতে পারি, সর্বোচ্চ 900 দিতে পারি ভ্যালু, ঠিক আছে। আমি কি করব, এটাকে বোল্ড করব, বোল্ড বড় আকারে দেব, বোল্ড করলাম, বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। আবার আমি যদি চাই যে না এটা ইটালিক করব, না এটা হচ্ছে ফন্ট স্টাইল, হ্যাঁ বোল্ড, সরি বোল্ড, হ্যাঁ ফন্ট ওয়েট বোল্ড। ফন্টের একটা প্রপার্টি হচ্ছে কি, ফন্ট ফ্যামিলি, যেটা আমরা একটু আগে দেখছিলাম, এরিয়াল দিলাম, এতগুলো না দিয়ে আমি শুধুমাত্র কি দিব, শুধুমাত্র এরিয়ালটাকেই দিচ্ছি, আমার এরিয়াল ফন্টেই চলে আসছে এই ফন্ট। তারপরে আর কি আছে ফন্টের মধ্যে,
টেক্সট ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি, আর কি বলেন তো কেউ একটু, আর কি কি আছে? আসাদুল, মনে আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? লাইন কি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে নাকি আমার? না, শুনতে পাচ্ছি তো। আচ্ছা, আমি মনে করছি আমার লাইন ডিসকানেক্ট হয়ে গেছে। না, সমস্যা নেই, বলেন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এখন শুনতেছি। আচ্ছা, আমরা তিনটা প্রপার্টি দেখলাম। একটা হচ্ছে ফন্ট সাইজ, টেক্সট অ্যালাইন ছিল না? টেক্সট অ্যালাইন আছে, হ্যাঁ টেক্সট অ্যালাইন একটা আছে, টেক্সট অ্যালাইন দিতে তো ভুলে গেছি। কি কি দেখছি? ফন্ট টেক্সট সাইজ, অ্যালাইন ছিল না ভাইয়া? হ্যাঁ টেক্সট অ্যালাইন আছে, টেক্সট অ্যালাইন দেখতেছি। সেটাই। টেক্সট এর অ্যালাইনমেন্টটা আমরা পরিবর্তন করতে পারি। অ্যালাইনমেন্ট আমি এখন বাই ডিফল্ট লেফট থেকে শুরু হয়েছে, আমি যদি রাইটে দিই তাহলে এটা কি চলে যাবে, টেক্সটটা রাইটের দিকে চলে যাবে। আমি রাইট না দিয়া বলতে পারি সেন্টার, তাও হয়, তখন দেখা যাবে আমার টেক্সটটা কি আকারে আসছে, সেন্টারে চলে আসছে। আমি একটু ছোট করি এখন, ফন্ট আমার লেখাটা একটু ছোট করে দিচ্ছি। এখন দেখেন সেন্টারে আছে, আছে না? বললাম যে রাইট, জি ভাই। তাহলে রাইটে চলে আসলো। কন্ট্রোল সি ভি দিলাম, এটাকে দিলাম। তারপরে আমরা চাইলে এটাকে সেন্টার ইউজ করতে পারি, তাহলে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার চলে আসবে, ঠিক আছে, এভাবে। তারপরে এখন আমরা যখন অ্যাঙ্কর ট্যাগে কাজ করি তখন টেক্সট ডেকোরেশন নামে একটা কথা থাকে। টেক্সট ডেকোরেশন, দেখছেন কি উল্টাপাল্টা কাজ করতেছে। টেক্সট ডেকোরেশনে কি আসবে? নান দিলে কি অবস্থায় আসে? এই টেক্সট ডেকোরেশন নান, এই লেখাটা শুধুমাত্র অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে কাজ করবে। টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ দিলে কি হয়ে যাবে? পুরোটাই কি, প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষর ক্যাপিটালাইজ হয়ে যাবে। সি দিয়ে ভি দিয়ে পেস্ট করলাম, উপরটা করলাম। তারপরে টেক্সট ট্রান্সফর্মের মধ্যে একটা হচ্ছে যে ক্যাপিটালাইজ, আর একটা হচ্ছে যে আপার কেস দিলে পুরা আমার সবগুলো ফন্টে কি হয়ে যাবে, বড় অক্ষর হয়ে যাবে। অথবা আপার কেস না দিয়ে লোয়ার কেস দিতে পারি, তাহলে পুরো সবগুলো কি লোয়ার কেসে আছে, যেটা বাই ডিফল্ট থাকে আর কি। লাইনের প্রথম অক্ষর বড় হাতের হয় আর বাকিগুলো আপনার কি হবে, ছোট হাতের হবে। যদি এমন হয়, সবসময় লোয়ার কেস দিয়ে রাখলে ভালো হয়। হ্যাঁ সব বাই ডিফল্ট লোয়ার কেসেই থাকে, কিন্তু কখনো কখনো দেখা যায় কি, আমরা যখন এই যে এরকম ইউএল ট্যাগ নিই না, একটা ব্রেক দিয়ে নিচ্ছি, আমরা ইউএল ট্যাগের ভিতরে এলআই নিচ্ছি, এলআই ইনটু 3 পরে হয় না তো। দেখেন, তারপরে দেখেন যে হোম আমরা যদি এভাবে লিখে দিই, তারপরে অ্যাবাউট, এরপরে আমরা যদি এটা লিখি যে কন্ট্যাক্ট, তিনটা জিনিস নিলাম। খেয়াল করলে আমরা দেখবো যে আমাদের স্ক্রিনের মধ্যে তিনটা এরকম আইকন সহ আছে। তো আমরা চাইলে এখন এটাকে স্টাইল করতে পারি। স্টাইল করব কিভাবে? প্রথমে আমরা ইউএল ট্যাগ ধরবো, ধরে, যেহেতু আমাদের এটা একটা আনঅর্ডার লিস্ট, এজন্য লিস্ট স্টাইল অথবা লিস্ট স্টাইল অথবা লিস্ট টাইপ যেটাই ইউজ করেন না কেন, ঠিক আছে, লিস্ট স্টাইল আমরা চাইলে কি করতে পারি, নান করে দিতে পারি। নান করে দিলেই আমাদের আনঅর্ডার লিস্টের ভিতরে যে যে তিনটা ডট থাকে প্রত্যেকটা লাইনের মধ্যে, সেই ডট গুলো চলে যাবে লিংকের মধ্যে। এবার আমরা আসবো এলআই এর ভিতরে, ঠিক আছে, ইউএল ধরে এলআই ধরবো, এলআই ধরে আমরা এটাকে কি করব, ডিসপ্লে ইনলাইন করে দিই, তাহলে বিষয়গুলো পাশাপাশি চলে আসবে। আসছে না? আমরা ইউএল এ আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি যদি আমরা চাই। ব্যাকগ্রাউন্ড দিলে ধরেন যে আমরা দিলাম #333, এমন একটা জিনিস দিলাম, বেশি ডার্ক হয়ে গেছে, আমরা এটাকে চেঞ্জ করে নিই একটু, এটা কালারটা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি, কালারটা একটু লাইট করে নিয়ে যাই, নিয়ে গেলাম, এই যে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমরা চাইলে এই যে এলআই গুলো আছে, এলআই গুলোর মাঝখানে
আলাদাভাবে একটা মার্জিন এবং প্যাডিং দিতে পারি। মার্জিন প্যাডিংটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আসলে 10 পিক্সেল প্যাডিং, ধরেন 20 পিক্সেল প্যাডিং দিলাম। দেখেন যে 20 পিক্সেল প্যাডিং দেওয়ার পরে সেটা কি হয়ে গেছে, আরো পুরো কি এক্সপ্যান্ড করে গেছে, পুরোটা প্রত্যেকটা লাইন এক্সপ্যান্ড করছে। ঠিক আছে, তো যেটা দেখানোর জন্য ছিল যে টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ডেকোরেশন, অ্যাঙ্কর ট্যাগ আমরা যখন ইউজ করব, দেখেন এখানে ধরেন একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এটা দিলাম। খেয়াল করেন কি হয়ে গেছে, আন্ডারলাইন হয়ে গেছে না বিষয়টা? জি আন্ডারলাইন হয়ে গেছে। আমি আসলে অ্যাঙ্কর ট্যাগটা দিই নাই, এক্স দিয়ে অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আমি দিয়ে নিলাম। দেখেন আমার প্রত্যেকটা লাইনে একটা একটা করে কি চলে আসছে, ব্লু কালার হয়ে গেছে, এবং কারণ এটা একটা লিংক হয়ে গেছে। এখন আমরা এই অ্যাঙ্কর ট্যাগের এলআই ট্যাগের এই ট্যাগটাকে আমরা স্টাইলিং এভাবে করব, ইউ এল এল আই, তারপর বলবো যে এ, এ কে ধরলাম, একে ধরে সরি, একে ধরে আমরা বললাম টেক্সট ডেকোরেশন, হ্যাঁ ডেকোরেশন নাম, ডেকোরেশন নান হবে, ডেকোরেশন নান। এখন যদি টেক্সট ডেকোরেশন নান দিই তাহলে খেয়াল করেন এখন আমার অ্যাঙ্কর ট্যাগ গুলো থেকে আন্ডারলাইন যেটা আছে সেটা চলে গেছে। তো টেক্সট ডেকোরেশন এভাবে দেওয়া যায়। টেক্সট ডেকোরেশনের একটা ভ্যালু হচ্ছে কি আপনার নান। টেক্সট ডেকোরেশন বাই ডিফল্ট আন্ডারলাইন করা থাকে, ঠিক আছে, জি ভাই, বাই ডিফল্ট জি আন্ডারলাইন করা থাকে। আর আমরা চাইলে আরেকটা কাজ করতে পারতাম, এই টেক্সট ডেকোরেশনে দিতে পারতাম স্ট্রাইক থ্রু, এস টি আই টি আর আই, স্ট্রাইক টি এইচ আর ও ইউ জি এইচ, স্ট্রাইক থ্রু। স্ট্রাইক থ্রু বানানটা ভুল হয়েছে, ওই জন্য আর না, স্ট্রাইক থ্রু না স্ট্রাইক থ্রু। এই যে একটা মাঝখানে লেখাটা কি হবে, কাটা কাটা হবে, ঠিক আছে, কাটা কাটা হবে। জি টেক্সট ডেকোরেশন ফন্ট সাইজ ধরেন 20 পিক্সেল, একটু বাড়াইয়া দিই। স্ট্রাইক থ্রু বানানটা ভুল হয়েছে, এস টি আর স্ট্রাইক, বানান কি করলাম, এস টি আই, স্ট্রাইক থ্রু ঠিকই তো ছিল বানান, স্ট্রাইক আর আই কে, স্ট্রাইক থ্রু। এস টি আর আই কে ই টি এইচ আর ও ইউ জি এইচ, স্ট্রাইক থ্রু। টেক্সট ডেকোরেশন এটা আসতেছে না, এটা কেন আসলো না সেটাই বিষয়। স্ট্রাইক থ্রু বানানে ভুল করতেছি, আইদার কোন একটা প্রবলেম। মূলত এই ছিল আমার, এটা ছিল আসলে টেক্সট এবং ফন্টের কাজ আর কি। ফন্টের কিভাবে একটা ফন্টের ফ্যামিলি কিভাবে দিব, ফন্ট ফ্যামিলি সম্পর্কে আমি আগেই আলোচনা করে নিছি, এবং কিভাবে ফন্ট একটা ইউজ করব সেটাও আমি আপনাদেরকে দেখাইছি। আশা করি ফন্ট সম্পর্কে কোনো প্রবলেম নাই। ফন্টের নিয়ে কোনো প্রবলেম আছে? জি না ভাই, ফন্টের নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, ফন্ট স্টাইলের মধ্যে দেখেন কিছু আছে, আছে যে আমরা চাইলে আমাদের ফন্টের স্টাইল আমরা পরিবর্তন করতে পারবো। এখন ফন্ট ফ্যামিলি দিছি ঠিক আছে, কিন্তু ফন্টের একটা স্টাইল প্রপার্টি আছে, স্টাইল আছে। হয়তো আমরা এটাকে কি করতে পারি, ইটালিক করতে পারি। যদি ইটালিক করি তখন দেখবেন যে আমার লেখাটা কি হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। বাই ডিফল্ট এটা নরমাল অবস্থাতে থাকে, যে ইটালি নরমাল অবস্থায় থাকে। কিন্তু চাইলে যদি কখনো যদি প্রয়োজন হয় যে আমরা এটাকে একটু বাঁকা করব, ইটালিক স্টাইলে করব, তখন আমরা চাইলে ইটালিক করে নিতে পারি। পারবো। এই আর আরেকটা প্রপার্টি আছে, একটু দেখি এটা অবলিক দিলে কি হয়। অবলিকটা আমি ইউজ করি নাই কখনো, এটা দিয়ে দেখলাম কোনো আসলে এফেক্ট আসে কিনা। না, আসলে এটা হচ্ছে অবলিক মানে হচ্ছে ওই যে ইটালিক ফরম্যাট, ইটালিক স্টাইল,
ওটাই, জি এটা ইটালিসাইজ করলাম, ইটালিসাইজ ফন্ট স্টাইল। তো ফন্ট ওয়েট দেখলাম, ফন্ট সাইজ দেখলাম, ফন্ট ফ্যামিলি দেখলাম। তারপরে ফন্টের একটা ভেরিয়েন্ট নামে একটা প্রপার্টি আছে, ফন্ট ভেরিয়েন্ট। তো ফন্ট ভেরিয়েন্ট বিষয়টা একটু দেখেন, ফন্টের ভ্যারিয়েন্ট যদি স্মল ক্যাপস দেন দেখবেন যে সবগুলো বড় অক্ষর হয়ে গেছে, সবগুলো বড় অক্ষর হয়ে গেছে স্মল ক্যাপে, খেয়াল করেন, দেখছেন স্মল ক্যাপস। আমরা বাই ডিফল্ট কি করি, টেক্সট ট্রান্সফর্ম, এই যে এখানে একটা প্রপার্টি ইউজ করছি না, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এই টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আর এখানে ফন্ট ভ্যারিয়েন্ট সেম জিনিস, স্মল ক্যাপস। ভ্যালু যখন স্মল ক্যাপস দিবেন তখন সে অটোমেটিক্যালি কি করবে, প্রত্যেকটা অক্ষরকে সে কি বিগ করে নিবে, মানে ক্যাপিটাল করে নিবে। এই একটা বিষয় ফন্ট ভ্যারিয়েন্ট। আর কিছু আছে ফন্টের মধ্যে? জি আর না তেমন কিছু ইম্পর্টেন্ট কোনো কিছু নাই ফন্টের মধ্যে। তারপরে ফন্ট সাইজ তো দেখলামই আমরা কিভাবে দিব। ফন্ট সাইজের মধ্যে আমরা কি কি দেখছি, কই কোথায় কোথায় কোথায়, এখানে একটা উপরে ফন্ট সাইজ, হ্যাঁ ফন্ট সাইজে খেয়াল করে দেখেন আমরা কিভাবে ইএম দিব সেটাও দেখলাম, কিভাবে 10 পিক্সেল মানে 1 EM = 10 পিক্সেল দিতে পারি, ইএম ও দিতে পারি। অথবা আবার একটা জিনিস খেয়াল করেন, আরো একটা কথা আছে, 1 র্যাম নামে একটা ভ্যালু আছে, 1 র্যাম টু পিক্সেলে, খেয়াল করে দেখেন। এখন খেয়াল করেন 1 র্যাম মূলত পিক্সেল টু র্যাম কনভার্সন। রুট ফন্ট সাইজ কত, 1 র্যাম মানে হচ্ছে 16 পিক্সেল। আমি যদি এখানে র্যাম ব্যবহার করি 1 র্যাম ব্যবহার করি, তাহলে আমার ওটার বেস সাইজ হবে 16 পিক্সেলে 1 র্যাম। আমি চাইলে পিক্সেল ব্যবহার করতে পারি, আমি চাইলে পয়েন্ট ব্যবহার করতে পারি ফন্ট সাইজে, আমি চাইলে ইএম ব্যবহার করতে পারি, অথবা আমি চাইলে র্যাম ব্যবহার করতে পারি। ব্রাউজার মূলত ইএম এবং আরইএম এই দুইটা ভ্যালু বাই ডিফল্ট সে কি করে, কনভার্ট করে নেয়। আমরা যেটা পিক্সেলে দিচ্ছি সেটাকে সে কনভার্ট করে নিতে পারে, কিন্তু র্যাম দিলে সবচেয়ে বেটার ব্রাউজারের জন্য। হয়তোবা ইএম দিবেন, না হলে র্যাম দিবেন। এই দুইটা আমরা সাধারণত ইউজ করি না, মানে যখন লাগে আর কি ইউজ করে থাকি। যেমন আমরা যদি 10 পিক্সেলের নিচে যাইতে চাই তাহলে দেখা যাবে 1 EM কে ভাগ করাটা পসিবল হয় না অনেক সময়, তো পয়েন্টে তো ভাগ করা সম্ভব না। পয়েন্টে ভাগ না করে আমরা কি করি, ওই যে এখানে সরাসরি 10 পিক্সেলে চলে যাই। পিক্সেলে ব্যবহার করার সুবিধা এটাই, আর বিশেষ কিছুই নাই। এরপরে আসেন যে লিংক। তো লিংকের বিষয়টা খেয়াল করেন, আমি এখানে দেখাইলাম কিভাবে লিংকের মধ্যে কি করতে হয়, লিংকের মধ্যে কিভাবে আমরা আমাদের লিংকটাকে কি করে নিব, নরমাল টেক্সটে রূপান্তর করে নিব, টেক্সট ডেকোরেশন নান করে দিব, আমাদের টেক্সট থেকে আন্ডারলাইনটা চলে যাবে। এই একটা বিষয়, আর কিছু না, লিংকে তেমন কোনো কিছু নাই। এরপর আর কি আছে, এরপর হচ্ছে HTML লিস্ট। আচ্ছা, গত ক্লাসে কি আপনাদেরকে কোনো কিছু দেখানো হয়েছিল লিস্ট সম্পর্কে, HTML এর লিস্ট সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, HTML লিস্ট দেখাইছিলেন। HTML এর 3টা লিস্ট মনে হয় দেখানো হয়েছিল, তাই না? HTML লিস্ট, ওকে, হ্যাঁ দেখানো হয়েছিল প্রথম ক্লাসে। অ্যাঙ্কর মানে হচ্ছে সেই অ্যাঙ্কর ট্যাগ বা লিংক ট্যাগ, আর কিছু না, অ্যাঙ্কর ট্যাগ। তারপরে হচ্ছে যে সুডো ক্লাস, ঠিক আছে। আচ্ছা, সুডো নিয়ে একটু আলোচনার দরকার আছে। আমরা এই ভিডিওটা, আমি সরি দাঁড়ান, ইলেকট্রিক্যাল পেপার তো কতক্ষণ আছে দেখি। কি যেন বলছিলাম, যে হ্যাঁ সুডো সম্পর্কে। সুডো এর যে দুইটা ভ্যালু আছে ওই দুটা একটু আপনাদেরকে দেখাইয়া দিই। ওই দুটা দেখাই দিতে পারলে তাহলে মোটামুটি আজকের ক্লাসটা কভার আপ হয়ে যাবে, তাহলে এন্ডিং করতে পারবো আমি, ঠিক আছে। সিএসএস সুডো একটা হচ্ছে হুবার, ঠিক আছে। এই সুডো আমরা হুবার এফেক্টটা ইতিমধ্যে আমাদের ডকুমেন্টে দেখেছি, যেটা এই পার্টে ছিল, এইটা হচ্ছে সিএসএস এর সুডো একটা ক্লাস, যেটা আমরা কি করেছিলাম, হুবার করেছিলাম, তাই না? আমরা আসলে
অ্যাক্টিভ ক্লাস ইয়ে করতে গিয়ে আমরা একটু সমস্যায় পড়ে গেছিলাম যে আমাদের কাজটা কেন হচ্ছিল না। তো আমরা এখানে দেখেন, এখানে একটা লিস্ট নিয়ে নিছি অলরেডি। একটা দেখতে গেলে এখানে ওয়ান কাইন্ড অফ, আচ্ছা এটা কি মেনুর মতো লাগতেছে এখন আপনাদের কাছে মনে হয়? হুম, জি ভাই। হ্যাঁ এটা জি মেনুর মতো লাগতেছে না? হ্যাঁ আচ্ছা আমরা এখন কি করব, জি মোটামুটি আমরা লাগতেছে। এই কন্টাক্টটাকে হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এই তিনটার মধ্যে আমরা হোমকে অ্যাক্টিভ করতে পারি, অথবা অ্যাবাউট কে করতে পারি, অথবা কন্টাক্ট কে করতে পারি। যে কোনো একটাকে আমরা এখন অ্যাক্টিভ মেনুতে রূপান্তরিত করব। বাই ডিফল্ট সে যতবারই ব্রাউজিং করবে সে ওই মেনুটা কি থাকবে, অ্যাক্টিভ হিসেবে থাকবে। তো এই জন্য আমাকে আমাকে একটা কাজ করতে হবে, এই যে এলআই এর ভিতরে আমাকে একটা ক্লাস দিতে হবে যার নাম হবে অ্যাক্টিভ। ঠিক আছে, অ্যাক্টিভ নামে একটা ক্লাস দিতে হবে। তারপর ক্লাস দেওয়ার পরে আমি বললাম ইউএল, বললাম যে এলআই তে যাও, তারপর বললাম যে এ কে সিলেক্ট করো, তারপর বললাম কোলন দিয়ে অ্যাক্টিভ, অ্যাক্টিভ বললাম। অ্যাক্টিভ বলার পরে আমি এখন দুইটা কার্লি ব্রেস দিলাম। এখন আমার অ্যাক্টিভ যে মেনুটা থাকবে সেই মেনুটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ক্রিমসন কালার, ক্রিমসন কালার। আসার কথা কিন্তু আসেনি, ঠিক না? আসার কথা ছিল কিন্তু আসেনি। কেন আসেনি একটু ব্রাউজ করতে দেখি। ভাই এই অ্যাক্টিভ সিএসএস টা এখন বর্তমানে কাজ করে না মনে হয়। না, কাজ করে। এটা অ্যাক্টিভ মেনুটা কাজ করবে হলো আপনার কখন, অ্যাক্টিভ মেনুটা আফটার হোভার। এখানে উপরে কোনো হোভার এফেক্ট আছে? নাই। যদি কোনো হোভার ইফেক্ট না থেকে থাকে, আচ্ছা ইউএল টা বাদ দিই। আমি তো ভাই আপনার আসছে, জি আসছে অ্যাক্টিভ ইউএল এলআই ডট অ্যাক্টিভে কিছু আসছে? না ভাই, আমিও পারি নাই, এটা আনতে হয় না, কাজ করতেছে না। এইটা কেন আসবে না আমি তো সেটাই বুঝতে পারতেছি না। ভাই আমি গুগলেও দেখছি, কাজ হইতেছে না। গুগলেও দেখছেন কাজ হচ্ছে না, ঘটনা কি? অ্যাক্টিভ প্রপার্টিতে তো না সিএসএস সুডোতে তো থাকার কথা। আমি কিন্তু লেটেস্ট কিন্তু আর দেখি নাই, এটা তো কোনো কোনো চেঞ্জ করছে কিনা। জানি না ভাই, এই তো আমি বর্তমানে একটা W3 একটা ট্যাবে আছি, এটাও ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছে অ্যাক্টিভ দিয়ে, কিন্তু এই আউটপুটে কিছু নাই এরকম দেখাইতেছে। আউটপুটে কিছু নাই দেখতে পাচ্ছেন না? জি, আপনি দেখতে চাইলে আমি স্ক্রিন শেয়ার করতে পারি। টুরিজম রিপাবলিক, আচ্ছা আমি একটু খুঁজে দেখি। আচ্ছা তাহলে কি আমরা অ্যাক্টিভ লিংকটা বাদ দিয়ে দিব? করবো তাহলে। আল্লাহ, অ্যাক্টিভ ব্যবহার করলাম। আচ্ছা আমাকে এই অ্যাক্টিভটা নিয়ে একটু আজকে পড়াশোনা করতে হবে, আমাকে একটু ঘাঁটতে হবে। যাবো, থাক আজকে অ্যাক্টিভ লিংকটা থাক। রাত্রে এইটা নিয়ে আমি দেখে আপনাদের সাথে একটু ডিসকাশন করবো, ঠিক আছে?
ফেসবুক এইদার ফেসবুকে অথবা নাইলে হোয়াটসঅ্যাপে আমরা জি ভাই। এই জিনিসটা নিয়ে একটু দেখবো এটা, যে কেন এটা আসতেছে না, আমাদের প্রবলেমটা বা সলভ আগামী করতে। ক্লাসে করলেন। হ্যাঁ, আবার আগামী ক্লাসেও দেখাই দিতে পারি। তারপরে আমাদের আরেকটা ছোটখাটো একটা ঠিক জিনিস, আছে। আরেকটা বিষয় ছিল, ছোটখাটো আরেকটা জিনিস ছিল আজকের টপিকস এর ভেতরে আর কি। সেটা হচ্ছে যে ট্যাবল, HTML ট্যাবল। ট্যাবল কি দেখাইছিলাম আপনাদেরকে? ট্যাবল দেখাইছি? হ্যাঁ টেবলও হ্যাঁ দেখাইছিলাম। ভাই, এগুলো শেষ, আমাদের এইচটিএমএল এর সব শেষ প্রায়। জি ভাই, দেখাইছেন। আচ্ছা, তাহলে ট্যাবল তো শেষ আপনি তাহলে। বলে দিয়েছেন ভাই যে HTML শেষ, আজকে থেকে সিএসএস করানোর কথা, হুম, শুধু সিএসএস। তাইলে তো আর কিছু নাই আজকে আমাদের টপিকস আর ডিসকাশনের মধ্যে, আর তেমন কিছুই নাই। সিএসএস সম্পর্কে আমরা জানলাম, সিএসএস এর ইন্ট্রোডাকশনটা কি, তারপরে সিএসএস একটা সিনট্যাক্স কেমনে আমরা ব্যবহার করব, সিএসএস দেখতে কি রকম, সিনট্যাক্সটা কি রকম হয় সেটা আমরা একটু দেখলাম, এই যে সিএসএস এর সিনট্যাক্সটা। এরপরে আমরা দেখলাম কিভাবে একটা আইডি সিলেক্ট করতে হয়, কিভাবে আচ্ছা একটা, ভাই, লিস্ট গুলো পাশাপাশি আসছে কিভাবে? আচ্ছা লিস্টগুলা কিভাবে পাশাপাশি আসছে, কোথায় লিস্ট, হ্যাঁ এখানে দেখেন আমাদের প্রত্যেকটা লিস্টকে আমরা ডিসপ্লে ইনলাইন করে দিছি, ইনলাইন এই প্রপার্টিটা ব্যবহার করবেন, ডিসপ্লে ইনলাইন দিবেন, অটোমেটিক্যালি সেই লিস্টটা পাশাপাশি চলে আসবে। ইউএল ট্যাগের এলআই আচ্ছা, ট্যাগটাকে বুঝতে পেরেছি। সিলেক্ট করেন, সিলেক্ট করে ডিসপ্লে ইনলাইন দিবেন। তো ডিসপ্লে ইনলাইনের ভ্যালু হচ্ছে কি জানেন, ডিসপ্লে ইনলাইন মানে হচ্ছে যে সবগুলো কন্টেন্ট লাইনে লাইনে চলে আসবে। আচ্ছা ভাইয়া, এখানে তো প্রত্যেকটার মাঝে স্পেস আছে অনেক, হ্যাঁ, হ্যাঁ, এটা কি আমি এই স্পেস গুলো কিভাবে আসলো? এটা কি ডিফল্ট অবস্থায় আসছে নাকি এমনি তো আসে না, পাশাপাশি থাকে, মিলে থাকে একটার সাথে পাশাপাশি একটা? থাকে, হ্যাঁ এই দেখেন এখানে এই যে মার্জিন আছে না 10 পিক্সেল, আমি মার্জিন দিছি এই জন্য আসছে, আচ্ছা, উপর থেকে মার্জিনের মার্জিন কারণে। প্যাডিং আসছে, মার্জিন আছে এবং প্যাডিং আছে এই জন্য দেখছেন এখন। হুম হুম হুম। এই মার্জিন এবং প্যাডিং, মার্জিন এবং প্যাডিং নিয়ে কালকে আমাদের আপনাদের একটা সুন্দর একটা আলোচনা, কালকে না আগামী ক্লাসে, তাই তো আগামী ক্লাসে একটা আলোচনা হবে মার্জিন এবং প্যাডিং, এবং মার্জিন এবং প্যাডিং নিয়ে আমরা একটা বিশদ আলোচনা করব। এবং আগামী ক্লাস যেটা আছে CSS2 আপনাদের, ওটা হবে আপনাদের লাস্ট ক্লাস। এবং এর ভিতরে আপনাদের কি থাকবে, এই যে মার্জিন প্যাডিং, কিভাবে সিএসএস এর মধ্যে আমরা আরো একটা জিনিস দেখি নাই, সেটা হচ্ছে যে বর্ডার, কিভাবে বর্ডার দিতে হয়, ডিসপ্লে সম্পর্কে আরো কিছু আলোচনা আছে। তারপরে সিএসএস এর পজিশন নিয়ে একটু আলোচনা করব, সিএসএস এর পজিশন। তারপরে ফ্লট, ফ্লট লেফট আর রাইট, সিম্পল একটা জিনিস, ফ্লট লেফট দিলে সেটা লেফটে চলে যায়, এই হলো বিষয়। রাইটে দিলে রাইটে চলে আসে, মানে আমার ব্লক লেভেল এলিমেন্টসটা রাইটে ফ্লট করলে লেফটে চলে যায়, এই হলো কথা, আর কিছু না, ফ্লট লেফটের আর বিশেষ কোনো ব্যবহার নাই। তারপরে হচ্ছে কি আপনার অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট বলতে এখানে বোঝাচ্ছে কি, অ্যালাইনমেন্ট মানে হচ্ছে টেক্সটে, মানে কিভাবে আমরা অ্যালাইনমেন্ট করব। টেক্সট অ্যালাইনমেন্ট আমরা অ্যালাইন করতে গেলে আমাদের তিনটা প্রপার্টি ভ্যালু আছে এই টেক্সট অ্যালাইনমেন্টে। একটা হচ্ছে যে আপনার লেফট বাই ডিফল্ট যেটা থাকবে, আর আরেকটা হলো যে টেক্সট অ্যালাইনমেন্ট যেটা হচ্ছে যে সেন্টার, আমাদের টেক্সটটাকে সেন্টারে নিয়ে আসবে, অথবা আমরা চাইলে সেটাকে রাইটে নিয়ে যেতে পারি। এই হলো আমাদের অ্যালাইনমেন্ট। এই তারপরে আছে অপাসিটি, অপাসিটি কিভাবে ইয়া করতে হয়, মানে হচ্ছে আপনার কালার, রঙের একটা ঘনত্ব কম বেশি করা কিভাবে করতে হবে, সেই রঙের ঘনত্বটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আগামী পরশু, তাই না, আগামী পরশু আপনাদের ক্লাসটা, আসাদুল শুনতে পাচ্ছেন? জি ভাই। আজকে যে জিনিসগুলো আলোচনা হয়েছে এখন সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু রিক্যাপ করব, এবং কার কি প্রশ্ন আছে, কে কি বুঝেন নাই, না বুঝছেন না বুঝছেন সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাশন করব। আসেন একজন একজন আসেন। হ্যাঁ, সাজিম আপনি বুঝতে পারছেন? সাজিম, হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা তোমার কোনো কোশ্চেন আমার আছে? কোনো প্রশ্ন নাই। আচ্ছা প্রশ্ন নাই, না, ভেরি আজকে ভেরি ক্লাসে গুড। কোশ্চেন নেই। ওকে, তারপরে হচ্ছে হাফিজুল ইসলাম, আপনি কিছু বুঝতে পারছেন, কোনো কোশ্চেন? হাফিজুল ইসলাম শুনতে পাচ্ছেন? হ্যালো হাফিজুল ইসলাম। আচ্ছা অন্যরা, অন্যান্য আর কেউ? আমি তো শুনতে আছি। আর কে আছে ভাইয়া, ওই শুনতেছে না? কাজ করতে গেলে আপনি যখন প্রবলেমে পড়বো তখন সেখান থেকে নিচ করে রাখবো। না এখন ব্যাপার হচ্ছে
ধরেন আমি এখন লাইভ ক্লাসে আছি, লাইভ ক্লাসের সুবিধা কি আমি আপনাদেরকে বলি, আমি এখন রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে? তো হ্যাঁ হবে কি জানেন, তো পরে যখন দেখা যাবে, আপনি যখন ভিডিওটা দেখবেন না, তখন আপনার মনে কোয়েশ্চেন জাগবে, ঠিক আছে? এখন দেখা গেছে হ্যাঁ আমার স্টুডেন্ট হচ্ছে 3 জন 4 জন, একজন না, তিনজন 4 জন না, সরি, আমার স্টুডেন্ট হচ্ছে এক ব্যাচে 30 জন করে, 3 ব্যাচে 90 জন। হ্যাঁ এই 90 জনের নাম মুখস্থ রাখাটাও টাফ, কে কোন ব্যাচ। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার মাইক্রোফোনে সমস্যা হয়েছিল, এই জন্য বলতে পারি। আচ্ছা আচ্ছা, কোনো আমার কোনো সমস্যা নাই, কিন্তু প্র্যাকটিস করতে হবে আজকের এটা, কিন্তু আমি বুঝছি সবগুলোই। আগের 2টা ক্লাস করেন নাই, তাই তো? হ্যাঁ করছি তো আমি সবগুলোই, মানে আচ্ছা। আজকে কোনো সমস্যা নাই, যদি প্র্যাকটিস করতে হবে একটু এই। ওকে, আচ্ছা প্র্যাকটিস বুঝছি করতে হবে, সবগুলো। ঠিক আছে, প্র্যাকটিস করবেন। আহ, আমি আপনাদেরকে টাস্ক হিসেবে কিছু স্পেসিফাই করে দিব না আজকের ক্লাসের জন্য। ইসমাইল হোসেন, আপনার কোনো প্রবলেম আছে? ইসমাইল হোসেন, আপনি অনেকক্ষণ ধরে দেখতেছি চুপ করে আছেন, কোনো কথাই বলছেন না। আজকের ক্লাসের কথাটা কি বুঝছেন? টপিকস গুলো কি বুঝছেন? হ্যালো, মাইনুল ইসলাম লেফট গ্রুপ, খালি লেফট করতেছে, কি হয়েছে ক্লাসে লেফট করে না কেন? আচ্ছা, আসাদুল আসাদুল আসাদুল, ভাইয়া। হ্যাঁ, সবারটা হ্যালো। ইয়াটা করে নেন তো কাইন্ডলি, একটু জি ভাইয়া, জি স্ক্রিনশটটা ভাইয়া, একটু নিয়ে নেন। ভাইয়া নিছি ভাইয়া। সবাই আসছে কিনা দেখেন, চেক করে ছবিতে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, সবাই বলতে আমাদের জুমে ক্লাস হইলে তো কালকে মানে গত ক্লাসে প্রায় 28 জনের মতো ছিল, আর আজকে তো মাত্র 14 জন। আমাদের মনে হয় জুমেই ভালো হয় ক্লাসটা নিলে। হ্যাঁ, মানে জুমে ভালো হয় না। আচ্ছা শুনেন, আমি বলি, হ্যাঁ বলেন। জি। একটু প্রিভিয়াস ক্লাসের কোনো ডিসকাশন থাকলে চলেন আমরা সেই ডিসকাশন গুলো করি, আমরা একটু আলোচনা করি, রিক্যাপ করি। প্রিভিয়াস ক্লাসের কোনো ডিসকাশন আছে আপনাদের, কোনো কোয়েশ্চেন? হ্যালো, না ভাইয়া, আমার নাই, কোনো কোশ্চেন নাই আমার। আমরা যে ওই অন্যদের থাকতে পারে। সিএসএস প্রপার্টি, সরি সিএসএস এর জন্য যে একটা রেফারেন্স লিংক নিছিলাম না, হ্যাঁ, ফন্টের ওই লিংকটা কি, হ্যাঁ ফন্টের ওই লিংকটা কি আমরা মানে ফন্টের জন্য তো বিভিন্ন ওয়েবসাইট আছে, ওইটা কোন জায়গায় পাওয়া যায়? আর বিশেষ করে হলো যে কোনো একটা ব্রাউজার ওয়েবসাইটকে যদি আমরা পেজ সোর্সে যাই, সেখান থেকে আমরা দেখতে পারি তা সে কোনটা আর কি রেফারেন্স ইউজ করছে, সেই রেফারেন্স দেখে কি মানে ওইটা কোন ওয়েবসাইটের রেফারেন্স সেটা কি বের করা সম্ভব? হ্যাঁ, লিংকের মধ্যে থেকে এই যে সেটা কোন লিংকে দিছে সেটা বোঝা সম্ভব। আমরা রেফারেন্সটা আচ্ছা সোর্স স্ক্রিন শেয়ার করে একটু দেখান তো ওইটা কিভাবে বের করে, সোর্সটা যে কোনো হচ্ছে, একটা ব্রাউজার থেকে। হ্যাঁ শোনেন, এই সাইটটা রিসেন্টলি আমার করা, এই সাইটটা, হ্যাঁ এটা আমার একটা প্রজেক্ট, বুঝছেন, যেটা আপনাদের ক্লাস নেওয়ার আগে প্রজেক্টটা ক্লায়েন্টের সাথে মানে কমপ্লিট করে নিছি। এই প্রজেক্টটা, এটা আপনাদের কোম্পানির, এটা কোম্পানির মালিক হচ্ছে পটুয়াখালীতে, বুঝছেন, এটা কোম্পানির মালিক হচ্ছে পটুয়াখালী। ওদের বিজনেস হচ্ছে যে ওরা মানে লকার নিয়ে কাজ করে, আর ওদের প্রোডাক্ট বেশ কিছু গার্মেন্টস আইটেমস আছে। এখন ওরা স্টার্ট আপ করছে নতুন এই প্রোডাক্টটা। দেখেন আমি এটাতে ধরেন ইন্সপেক্ট করে ভিউ পেজ সোর্সে যাই, ভিউ পেজ সোর্স, ঠিক আছে, ভিউ পেজ সোর্সে গেলে আমরা দেখেন আমি আমার এইখানে কি কি ট্যাগ আমি ইউজ করছি আপনি দেখেন, খেয়াল করলে দেখবেন মেটা ক্যারেক্টার আছে UTF-8, তারপরে মেটা দিয়ে নেম ডেসক্রিপশনে আছে ই-কমার্স ওয়েবসাইট, আর অথরের নাম আছে আমি, আর কিওয়ার্ড আছে এগুলা হচ্ছে ওয়েবসাইটের কিওয়ার্ড। তারপরে এটা আপনার ইয়া করার জন্য, যে মানে মোবাইল সাপোর্টেড করার জন্য, মিডিয়া সাপোর্ট দেওয়ার জন্য এটার মধ্যে ভিউ পোর্ট আছে, মেটা ভিউ পোর্ট। তারপরে অথরের মধ্যে
জাস্ট আমার নামটাই ছিল, এই আছে না, আমার নামটাই আছে। এরপরে দেখেন টাইটেল ট্যাগের নিচে আসেন, দেখেন যে বেশ কিছু লিঙ্ক রেফারেন্স দেওয়া আছে, যেখানে আমি বুটস্ট্র্যাপ ইউজ করছিলাম, ফন্ট অসম আইকন ইউজ করছিলাম, আর ফটোর জন্য প্রিটি ফটো সিএসএস ইউজ করা হয়েছে। আর প্রাইস রেঞ্জ এটা আমি ব্যবহার করি নাই, প্রাইস রেঞ্জের সিএসএস একটা আছে, ওটা আমরা এখনো ইমপ্লিমেন্ট করি নাই সাইটে। তারপরে অ্যানিমেশন যেটা করছি, অ্যানিমেশন যেগুলো আছে এগুলোর জন্য animate.css, তারপরে একটা main.css নামে একটা ফাইল আছে। এইভাবে প্রত্যেকটা লিঙ্ক গুলা আলাদা আলাদা আছে। আপনি চাইলে এগুলো কি করতে পারেন, আপনি চাইলে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন লিঙ্ক নিউ ট্যাব, দেখেন আপনি সোর্স কোড গুলো দেখতে পারবেন। দেখছেন সোর্স কোড দেখা যাচ্ছে? হুম, হুম, আচ্ছা সরি, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আমি খুবই দুঃখিত, আমার ল্যাপটপের চার্জ চলে যাচ্ছে, অলরেডি শেষ হয়ে গেছে, ওয়ার্নিং দিয়ে দিছে, এখন যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। আমি তাহলে ক্লাসটা আপাতত আজকের জন্য শেষ করি। হ্যাঁ, এখানে সোর্স আছে, হ্যাঁ সাজিম, আচ্ছা ভাই তাহলে থাকবে। হ্যাঁ এই দেখেন এখানে সোর্স কোড আছে, আচ্ছা, next class- ব্রাউজারে সোর্স কোড, জি ভাইয়া। আপনি রাইট বাটনে ক্লিক করে সোর্সে যাবেন, ভিউ পেজ সোর্স গেলে আপনি সব দেখতে পাবেন, প্রত্যেকটা হ্যাঁ। ওয়েবসাইটের লিংক গুলো দেখতে পাবেন, ঠিক আছে? হ্যাঁ ফন্টের যে ব্যাপারটা, আমি যেখানে ফন্ট ইউজ করছি এই পেজে, এই ফন্টের ব্যাপারটা একটু দেখাই, ভিউ পেজ সোর্স করে। এই ফন্ট দেখেন assets.css, দেখেন ফন্টটা যে ইউজ করছি, এই দেখেন লিংক পাইছেন? হ্যাঁ পাইছি, কিন্তু এই লিংকে যদি আমরা সার্চ করি গুগলে পাই যাবো এটাকে? এই লিংকে গেলে এভাবে, এই যে http এর ভিতরে https দিয়ে, গুগলে যদি সার্চ করি আমরা এই লিংকটুকু কপি করে, হ্যাঁ এই লিংকটা কপি করে গো টু দিলে দেখবেন যে ফন্টটা সাইজ দেখছেন চলে আসছে, দেখছেন চলে আসছে, পুরোটাই চলে আসছে। এটা মূলত fonts.google.com, এখানেই আছে। এই হলো বিষয়। তাহলে আমি আজকের মতো আপাতত শেষ করছি, ইলেকট্রিক্যাল খুবই প্রবলেম। আল্লাহ হাফেজ, আগামী ক্লাসে দেখা হবে সবার সাথে, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ Okay, bye. সবাইকে।